আসসালামু আলাইকুম। আজকে আমরা সংবিধানের দুইটি ডক্ট্রিন নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের সংবিধান বোঝার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রেও এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা যদি প্রথমেই বব ডিলান এর একটি উক্তির মাধ্যমে শুরু করি। I think of a hero as someone who understands the degree of responsibility that comes with his freedom. যে স্বাধীনতা মানে শুধু আপনি যে নিজের মতো বাঁচবেন, ব্যাপারটা এরকম না। উনি বলছেন আসলে হিরো কে। উনার দৃষ্টিতে হিরো হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি তার স্বাধীনতার সাথে যে দায়িত্বটা অর্পিত হয়, এই জিনিসটা উনি বুঝতে পারেন। তো এই যে দায়িত্ব বোঝা, এটাই কিন্তু আপনার স্বাধীনতা। যেমন আমরা নেলসন ম্যান্ডেলার যদি একটু উক্তি দিয়ে শুরু করি, তো উনি বলেছেন, সত্যিকারের স্বাধীনতা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে স্বাধীনতাকে সম্মান করতে হবে এবং অন্যের যে স্বাধীনতা আছে এটাকে আমাদের বৃদ্ধি করতে হবে। তো আমাদের প্রতিটি কাজের একটা প্রভাব আমরা দেখতে পারি যে না, আসলে সবার উপরে এই প্রভাবটা কিন্তু পড়ে। তো এর জন্যই আমাদের একটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অধিকার এবং সীমাবদ্ধতার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে হবে। যে আমরা আমাদের অধিকার অবভিয়াসলি এক্সারসাইজ করব, কিন্তু ওটার এক্সটেন্টটা কি হবে, অন্যের যে অধিকার আছে এটা আমরা আসলে কতটুকু এফেক্ট করব। তো জন স্টুয়ার্ট মিল যিনি আছেন, উনি একটা ইন্ডিপেন্ডেন্স যেটা কিংবা ব্যক্তি স্বাধীনতা যেটা আছে, ব্যক্তি স্বাধীনতার একটা লিমিট সেট করে দিয়েছেন। যে স্বাধীনতার লিমিটটা কি হবে। তো উনি বলছেন, দ্য লিবার্টি অফ দ্য ইন্ডিভিজুয়াল মাস্ট বি দাস ফার বি লিমিটেড। যে উনি লিমিটেড করতে চেয়েছেন, হি মাস্ট নট মেক হিমসেলফ এ nuisance টু দ্য আদার পিপল। যে না, আপনি আপনার অধিকার এক্সারসাইজ করে আরেকজনের উপদ্রব তৈরি করতে পারবেন না, যে আরেকজনের রাইটটাকে আপনি ইন্টারফেয়ার করতেছেন। তো যদিও আমরা বলি যে সমাজে হচ্ছে আপনার আপনার রাইটস থাকা উচিত কিংবা ইন্ডিভিজুয়াল লিবার্টি যেটা থাকা উচিত, এটা আপনার অবভিয়াসলি থাকতে হবে। কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আপনি হচ্ছে এর মাধ্যমে অন্য একজন ব্যক্তির অধিকারকে ভায়োলেট করবেন। তো আপনার রাইটের লিমিটটা হবে এই জন্য। তো আজকের যে ডক্ট্রিনটা নিয়ে আমরা আলোচনা করতেছি, এটা মূলত হচ্ছে দ্য প্রিন্সিপালস অফ প্রপোর্শনালিটি অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। আর আরেকটি হচ্ছে ওয়েডনেস বিউরি আনরিজনেবলনেস। তো এটি মূলত হচ্ছে ডেইলি স্টারে প্রকাশিত আমার একটি আর্টিকেলের উপর ভিত্তি করে। তো আর্টিকেলটি কিছুটা সংক্ষিপ্ত হলেও আমি আরো ডিটেল সহকারে আলোচনাটি করতে চাইবো, কারণ যারা সংবিধান সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য আশা করি এটা অনেক গুরুত্বপূর্ণ হবে। এছাড়া আমার মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে একটি একাডেমিক ওয়েতে আলোচনা করা। মূলত যারা বিভিন্ন লিমিটেশনস এর কারণে পেইড কোনো ইনিশিয়েটিভ এফোর্ড করতে পারেন না, আমি চাবো তারা যেন আমার এই উদ্যোগটার মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। তো আহ, আপনারা যারা ইউটিউবে কিংবা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন, তারা আপনারা যে কোনো টপিকের উপরে যদি ভিডিও চান কিংবা জানতে চান, তাহলে অবভিয়াসলি আপনি কমেন্ট সেকশনে কিংবা মেসেজের থ্রুতে জানাতে পারেন। আমরা অবভিয়াসলি ট্রাই করব দ্য ল কম্পেনিয়নের পক্ষ থেকে যে আপনাকে সহায়তা করতে, আপনার সহযোগী হিসেবে আমাদের যে পথ এটা চলতে। তো প্রপোর্শনালিটির কথা যদি আমরা আলোচনা করি, আসলে প্রপোর্শনালিটির ডক্ট্রিন এটা কিন্তু আপকামিং ডেজে খুবই একটি গুরুত্বপূর্ণ ডক্ট্রিন। কারণ আমরা দুনিয়াতে সবসময় দেখি যে কোনো কিছু স্ট্যাটিক থাকে না। আমাদের যে মেকানিজম গুলো আছে, আমাদের যে টেকনোলজি কিংবা লাইফ স্টাইল, এটা কিন্তু আপনার দিন দিন আপনার চেঞ্জ হবে। তো এটার মূল যদি আমরা ফাংশন চিন্তা করি, এটা মূলত হচ্ছে আপনার রাষ্ট্র যে তার পাওয়ার এক্সারসাইজ করতেছে কিংবা মৌলিক অধিকারের লঙ্ঘনের ক্ষেত্রে রাষ্ট্রের যে ফাংশনটা আছে, এটা আমরা হচ্ছে জাজ করি যে আসলে রাষ্ট্রের কাজটা বৈধ কতটুকু, সে যে আসলে লিমিটেশনটা দিল এটা কতটুকু। তবে এটার গুরুত্ব এই জায়গায় যে আমরা শেষ পর্যন্ত এটা অ্যাকসেপ্ট করে নিতেছি যে মৌলিক অধিকার যদিও খুবই গুরুত্বপূর্ণ, বাট ইট ইজ নট অ্যাবসলিউট। যে আপনি মৌলিক অধিকারটাকে অ্যাবসলিউট ফর্মে ইউজ করতে পারবেন না, এটার লিমিটেশন ওয়াইডার জনস্বার্থে যদি আমরা চিন্তা করি যে একটা ওয়াইডার গ্রুপ অফ পিপলের ইন্টারেস্ট প্রোটেক্ট করতে গেলে আপনার কিছু অংশ হয়তো বা আপনার কিছু একটা লিবার্টি আপনাকে অবভিয়াসলি পরিত্যাগ করতে হতে পারে। তো আজকের এই ডিসকাশনে আমরা মূলত একদম এক্সস্টিভ ওয়েতে ডক্ট্রিন গুলো পড়ার চেষ্টা করতেছি। যে আমরা আসলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব, যে বাংলাদেশের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে এটার অ্যাপ্লিকেশন কিভাবে হতে পারে, জুডিশিয়ারি রোলটা এই ক্ষেত্রে কি হবে। তো এই রোল প্রিন্সিপালসটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু জুডিশিয়ারি রোলটা হবে সবচেয়ে ক্রিটিক্যাল, কারণ তাকে আমরা অনেক একটা বড় ধরনের একটা দায়িত্ব দিচ্ছি। এট দ্য সেম টাইম আমরা যেরকম বলি যে উইথ কামস দেয়ার কামস সাম কাইন্ড অফ ডিউটি, আপনার রেসপন্সিবিলিটি একটা বার্ডেনও কিন্তু আসছে। তো এটা মূলত একটা কনস্টিটিউশন রিফর্ম কমিশন যেটা আছে, আমাদের সংবিধান সংস্কার কমিশন, সংস্কার কমিশন মূলত এই যে রিফর্মটা এটা প্রপোজ করেছে। বাট এটা কোনো নিউ আইডিয়া না, আমরা দেখবো যেটা আসলে
ওয়ার্ল্ড ওয়াইড উন্নত বিশ্বের দেশগুলোতে কিন্তু এই সুন্দর যে একটা ডক্ট্রিন এটা কিন্তু আলোচনা হয়েছে। বাট দ্য সেম টাইম কোনো কিছু কিন্তু আমরা হোলসেল অ্যাপ্লাই করতে পারি না কিংবা অ্যাডপশন করতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটির কিছু ক্রিটিসিজম আছে, বাট এট দ্য সেম টাইম আমরা আসলে এটাকে কিভাবে অ্যাডপ্ট করতে পারি এই জিনিসটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো আমরা যদি জুডিশিয়াল ডিউটির পার্সপেক্টিভ আলোচনা করব, সেটা হচ্ছে আমরা কেস বাই কেস আলোচনা করব। তো এসেন্স অফ প্রপোর্শনালিটি বলতে আমরা বোঝাচ্ছি যে এটা আসলে কি লিগালিটি অফ স্টেট অ্যাকশন যেটা আছে, যেটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল ফান্ডামেন্টাল রাইটস কে ভঙ্গ করে, এটা হচ্ছে আপনার যে লিগালিটি এটা করে। যেমন আমার একটা ফান্ডামেন্টাল রাইটস আছে, এখন গভর্নমেন্ট কোনো একটা অ্যাক্ট কিংবা একটা কাজ করতেছে যেটা আমার এই ফান্ডামেন্টাল রাইটটাকে এফেক্ট করতেছে, তখন এই যে গভর্নমেন্ট যে কাজটা করলো আমি দেখবো যে আসলে আপনার যে গভর্নমেন্টের কাজটা কি আসলে সঠিক হয়েছে কি না। যদিও আমরা গভর্নমেন্টকে কিছুটা এক্সেম্পশন দিচ্ছি, তো এই যে ডক্ট্রিনটা যেটা হয় যে আপনি রাইটস এর উপর লিমিটেশন দিতে পারবেন, স্টেটকে আমি রাইটটা দিচ্ছি, বাট আপনি যে লিমিটেশনটা দিচ্ছেন দ্যাট ক্যান নট বি আরবিট্রারি, যে আপনি স্বেচ্ছাচারী হয়ে কিংবা এমন আপনার যে এক্সটেন্ট ছিল ওইটা অনেকটা বেশি বেশি রেস্ট্রিকটিভ ছিল, এই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন না। তো আমাদের মূল উদ্দেশ্য থাকবে দুইটা, যে কি, যে আমরা ইন্ডিভিজুয়াল লিবার্টি যেটা আছে ইন্ডিভিজুয়াল লিবার্টিটাও প্রোটেক্ট করতে হবে, এট দ্য সেম টাইম কালেকটিভ ওয়েলফেয়ারটাও আমাদের প্রোটেক্ট করতে হবে, যে সমাজের স্বার্থ ব্যক্তির স্বার্থ আমাদের একসাথে মাথায় রেখে চলতে হবে। আমরা কোনোটাকেই একদম আরেকটার চেয়ে খুব বেশি প্রেফারেন্স দিব না। তো শেষ পর্যন্ত এই ডক্ট্রিনটা কিন্তু আমরা যারা আইনের ছাত্র আছি কিংবা সাধারণ মানুষ আছি সবার জন্য বোঝা ইম্পর্টেন্ট। তার মেন কারণটা হচ্ছে এটা আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, আমাদের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারের একটা বেটার প্রোটেকশন মেকানিজম কিন্তু এই ডক্ট্রিনটা আমাদের এনশিওর করে। তো চলেন তাহলে আমরা জানি যে আসলে ব্যাপারগুলো আমরা কিভাবে করব। তো এই যে ডক্ট্রিনটা এটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ডক্ট্রিনটা অনেক বেশি পপুলারিটি এসেছে। মূলত জার্মান অ্যাডমিনিস্ট্রেটিভ ল মিড 20th সেঞ্চুরিতে যখন এই জিনিসটা ইউজ করে আর তারা হচ্ছে আর বেটার এক্সপ্লেনেশন আনে, তো তখন কিন্তু এই যে ডক্ট্রিনটা অনেক বেশি জনপ্রিয়তা পাওয়া শুরু করে। তো এই ডক্ট্রিনটার মেইন জিনিস হচ্ছে আপনার ব্যালেন্স করা, যে কোনো কিছুকে আপনি খুব বেশি এক্সেসিভ হচ্ছেন না। যেমন আমরা কিন্তু যখন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট পড়ি ওখানে ইনজাংশন পড়ি, কিংবা কোড অফ সিভিল প্রসিডিওর অর্ডার 39 আমরা হচ্ছে টেম্পোরারি ইনজাংশন সম্পর্কে পড়ি। তো তখন কিন্তু আমরা ইনজাংশন দেওয়ার ক্ষেত্রে একটা ডক্ট্রিন পড়ি, যেমন ব্যালেন্স অফ কনভেনিয়েন্স এন্ড ইনকনভেনিয়েন্স। আসলে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স এন্ড ইনকনভেনিয়েন্স মাধ্যমে বোঝা যায় আসলে এটা সুযোগ সুবিধা বা অসুবিধার যেটা ভারসাম্য এটা আমাদের মেনটেন করতে হবে। সর্বশেষ আমরা যদি বলি ইউরোপিয়ান হিউম্যান রাইটস প্রোটেকশনে কিন্তু এটা খুব ভালো একটা রেভলিউশন এনেছে, যে ইউরোপে এই জিনিসটা কিন্তু বর্তমানে আসলে খুবই পপুলার হয়েছে। তো আমরা এই ডক্ট্রিনটার কথা আসলে কেন বলতেছি, তার মেইন কারণ হচ্ছে ওয়েডনেস বিউরি আনরিজনেবল টেস্ট। তো আমরা যখন জুডিশিয়াল রিভিউ করি কিংবা স্টেট অ্যাকশন করি, ওয়েডনেস বিউরি আনরিজনেবল টেস্ট হচ্ছে আমাদের বর্তমান সিস্টেম। ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রি এখনো এই আহ, যে ডক্ট্রিনটা আছে এই ডক্ট্রিনটাই ফলো করে। এখন আসলে ওয়েডনেস বিউরি আনরিজনেবলনেস বিষয়টা, মানে আনরিজনেবলনেস এর যে টেস্টটা আছে এটা একটা সমস্যা আছে। এটা সমস্যাটা কি, এই টেস্টটা খুবই নমনীয়, রাষ্ট্রকে অনেক বেশি স্কোপ দিয়ে দেয় আর ফান্ডামেন্টাল রাইটসটা অনেক বেশি এনডেঞ্জার্ড হয়। তো এর জন্য আমরা একটা বেটার প্রোটেকশন মেকানিজম হিসেবে এনেছি প্রপোর্শনালিটি। তো প্রপোর্শনালিটি দেখবেন আপনার একটা খুব সুন্দর এটার একটা স্ট্রাকচার আছে। আমরা যে কোনো জিনিস কিন্তু স্ট্রাকচার হইলে ওই জিনিসটা কিন্তু সবার জন্য সহজ, বোঝা সহজ। যে আমরা বলি না যে একটা প্রসেস সম্পর্কে আপনাকে যদি ডিটেল আপনার একটা গাইডলাইন আমরা দিতে পারি, এটার জন্য আপনার জন্য ফলো করা সহজ, এবং রাষ্ট্রের জন্য আমরা একটা কনসাইজ একটা গাইডলাইন ফলো করতে পারলাম, যে স্টেট তোমার অধিকার আছে বাট তুমি একটা প্রসেস ফলো করো। আমরা রুল অফ ল পড়ি না, যে রুল অফ ল মেন কাহিনী কি, যে রুল বাই ল হচ্ছে স্টেট তার মতো যে কোনো খুশি মতো একটা কাজ করে দিল, যেটা লটা অনেক যে কোনো কিছু হতে পারে, আনজাস্টিফাইড হতে পারে। বাট রুল অফ ল কিন্তু একটা মেইন আসপেক্ট হচ্ছে যে কোয়ালিটি অফ দ্য লটাও থাকতে হবে, যে আপনি একটা স্ট্রাকচার্ড প্রসেস ফলো করেন। প্রসিডিউরাল রুল অফ ল বা প্রসিডিউরাল ডিউ প্রসেসের কথা যখন আমরা বলি, আপনি একটা স্ট্রাকচার সিস্টেমে যান, এটা আমার জন্য বোঝা সহজ, রাষ্ট্রকেও আমি ট্র্যাক করতে পারবো। তো এটার প্রপোর্শনালিটির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা এসেন্সিয়াল আছে, যে আপনারা চারটা ধাপে আমরা হচ্ছে আসলে এই যে প্রপোর্শনালিটি যে টেস্টটা আছে এটা করে থাকি। কিরকম, তো এটাকে আমরা বলি 4 প্রোজ টেস্ট।
যে 4 স্তর বিশিষ্ট একটা টেস্টের মাধ্যমে আমরা প্রপোর্শনালিটি যে ডক্টরিন এটা অ্যাপ্লাই করব। ফার্স্ট যে ডক্টরিনটা আছে, তো যেটার স্টেপটা সেটা হচ্ছে প্রপার পারপাস, যে আপনি একটা যথাযথ উদ্দেশ্য, একটা লেজিটিমেট এইমের থ্রুতে আপনি হচ্ছে একটা রেস্ট্রিকশন দিবেন। আপনি যে আমার ফান্ডামেন্টাল রাইটের উপর একটা রেস্ট্রিকশন দিচ্ছেন, এটা লেজিটিমেট হইতে হবে। লেজিটিমেট হইতে গেলে কি হবে, আপনার এটা পাবলিক ইন্টারেস্ট প্রোটেক্ট করে, কিংবা ন্যাশনাল সিকিউরিটি, পাবলিক অর্ডার, পাবলিক হেলথ, আর প্রোটেকশন অফ আদার্স রাইট। তো এই যে উদ্দেশ্যগুলো আছে, তো এই ধরনের যে স্বাধীনতা রক্ষা কিংবা একটা জাতীয় জীবনের জনস্বার্থ পূরণ করার জন্য আপনি একটা রেস্ট্রিকশন দিতে পারবেন। শুধু আপনার মনে যাবে আপনি দিবেন, ব্যাপারটা এরকম না। এরপরে যেটা হবে, আপনার রেশনাল কানেকশন থাকতে হবে, যে আপনি ঠিক আছে একটা রেস্ট্রিকশন দিলেন, কিন্তু আপনি যে অবজেক্টিভের কারণে দিচ্ছেন আর যে রেস্ট্রিকশনটা দিচ্ছেন এটার মধ্যে একটা সুটেবিলিটি, মানে আপনার যৌক্তিক একটা সংযোগ থাকতে হবে, যে আপনি যে কাজটা যে কারণে হচ্ছে আপনি রেস্ট্রিকশনটা দিচ্ছেন ওটা আসলে দুইটার সাথে ম্যাচ করতেছে কিনা। তো এই ক্ষেত্রে আমরা একটা সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করবো, যে আপনি যে রেস্ট্রিকশনটা দিলেন কিংবা আপনি যে পদক্ষেপটা নিলেন, এটা কি আপনার যে আপনার ঘোষিত যে একটা লক্ষ্য আছে, আপনার যে আপনি যে গোলটার কথা আপনি বলতেছেন, এটা পৌঁছাতে কি আপনাকে সাহায্য করে? যদি করে আমরা বলবো তাহলে আপনি সেকেন্ড যে টেস্ট এটা আপনি পাস করেছেন। এই দুটাও যদি আপনি পাস করে ফেলেন, আমরা যাবো থার্ডটা। এটা হচ্ছে নেসেসারি বা লিস্ট রেস্ট্রিকটিভ মেজার। ঠিক আছে, আপনার প্রথম দুইটা কন্ডিশন আপনি ফুলফিল করেছেন, বাট আমি এখন বলবো এটা কি আসলেই নেসেসিটি ছিল? মানে আপনি যে কাজটা নিয়েছেন, সাপোজ আপনি মশা মারতে কামান দাগা যাবে না, এই ধরনের একটা কথা বলি না আমরা, যে কি আপনি যে দরকারের চেয়ে বেশি অ্যাকশন নিয়ে ফেলতেছেন, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আপনি করতে যাবেন না। তো আপনার কাছে দুইটা অপশন আছে, আপনি দুই ধরনের রেস্ট্রিকশন দিতে পারবেন। আপনি ওই রেস্ট্রিকশনটা নেবেন যেটা লিস্ট রেস্ট্রিকটিভ মেজার্স, যেটা একটা মানুষের অধিকারকে সবচেয়ে কম এফেক্ট করে। তো আপনি ওই ধরনের একটা দিবেন। তো দেখা গেছে যে আপনার যদি লেস অল্টারনেটিভ আর অল্টারনেটিভ থাকে, যেটা হচ্ছে সেম আপনার অবজেক্টটাই ফুলফিল করতে পারে, তো আপনি ওইটা নেন। তো এটার একটা কেস এক্সাম্পল আমরা শেষের দিকে দেখবো, যে এই ডক্ট্রিনটাকে আমরা ইন প্র্যাকটিস কিভাবে অ্যাপ্লাই করব। ফোর্থ যে একটা আছে, এটা ওয়ান অফ দ্য ডিবেটিং স্টেপস অফ দ্য প্রপোর্শনালিটি, এটা নিয়ে অনেকটা ক্রিটিসিজম আছে। সেটা হচ্ছে যে আপনার স্ট্রিক্ট টু সেন্সু ব্যালেন্সিং বা প্রপোর্শনালি স্ট্রিক্ট টু সেন্সু, এটা হচ্ছে এরকম যে আপনি ব্যালেন্স করার যে দায়িত্বটা, যে সাপোজ আপনার উদ্দেশ্যের গুরুত্বটা কতটুকু আর আপনার ইন্ডিভিজুয়াল রাইটস এর ক্ষতিটুকু কত হচ্ছে, তো এই দুটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। এই ব্যালেন্সটা কে করবে? এই ব্যালেন্সটা হচ্ছে আপনার করবে জুডিশিয়ারি, দেখবে আসলে ব্যালেন্সটা হচ্ছে কিনা। তো এই ক্ষেত্রে একটা প্রিন্সিপাল যেটা আছে, যেমন আমরা যে অর্ডার 39 সিপিসির ক্ষেত্রে যে রুলসটা বলেছিলাম ওইটাই, দ্য বেনিফিট গেইন, যে আপনি যে বেনিফিটটা পাচ্ছেন, ইট মাস্ট আউটওয়ে দ্য কস্ট ইম্পোজড অন ইন্ডিভিজুয়াল রাইটস। ইন্ডিভিজুয়াল রাইটসটাকে রেস্ট্রিক্ট করার ক্ষেত্রে আপনি যে ইটা পাচ্ছেন, হার্মটা যেটা হচ্ছে ওটা, যে আপনি বেনিফিটটা আরো বেশি পাচ্ছেন। তো এই 4 ধাপে যদি আপনি দেখা গেছে যে একটা অ্যানালাইসিস করেন, এটা দেখতেছেন আপনি কিন্তু একটা হোল একটা স্ট্রাকচার পাচ্ছেন, যেটা কিন্তু একটা বেটার প্রোটেকশন মেকানিজম আনবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আছে, তো আমরা প্রপোর্শনালিটি এই যে ডক্ট্রিনটা আছে, এটাকে আমরা বলতেছি লিমিটস অন লিমিটেশন। লিমিটস অন লিমিটেশন মানে কি, যে আপনি সীমাবদ্ধতার উপরও সীমাবদ্ধতা দিচ্ছেন। তো আমরা বলতে পারতেছি যে সরকার এর সীমাবদ্ধতা হচ্ছে দেওয়ার সুযোগ আছে, সরকার আমার রাইটের উপর একটা লিমিট দিতে পারে, কিন্তু সরকার যে এই যে লিমিটটা দিল এটার উপরে আমি আবার একটা লিমিটেশন দিলাম, যে না আপনি আমার রাইটটা দিতে পারবেন, বাট আপনি কি একটা স্ট্রাকচার প্রসেসের মধ্যে দিয়ে আপনার যাইতে হবে। আপনি স্বেচ্ছাচারী হয়ে কিংবা অতিরিক্ত একটা অ্যাকশন নেবেন, এই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন না। তো এই কাজটা যেটা করে, যে এটা আপনাকে আরবিট্রারি হওয়া থেকে কি করে, এক্সেসিভ অ্যাকশন নিতে দেয় না গভর্নমেন্টকে। আর আরেকটা জিনিস খুব সুন্দর কাজ করে এটা, সেটা হচ্ছে এটা ইট প্রিভেন্টস আন্ডারমাইনিং দ্য এসেন্স অফ রাইটস ইটসেলফ, যে আপনি এমন লিমিটেশন দিচ্ছেন না যেটা রাইটস এর মনে করেন কন্টেন্ট নিয়ে যাচ্ছে। আপনি একটা রাইট দিলেন, তারপর ওইখানে আমাদের বর্তমানে এক্সিস্টিং সিস্টেমে যেটা হয়েছে, যে রাইট হচ্ছে 1 লাইন আর শর্ত হচ্ছে 5 লাইন। এরকম তো হতে পারে না যে আমি শুধু আপনি রেস্ট্রিকশনে দিয়ে যাচ্ছেন, রাইটের যে আপনার লিমিটেশন বেশি হয়ে যাচ্ছে, এই জিনিসটা আপনি করতে পারবেন না। ওভারঅল আপনার রাইটটার যে একটা ইন্টিগ্রিটি আছে, এই জিনিসটাকে আপনার প্রোটেক্ট করতে হবে, দেন হচ্ছে আপনি একটা যে কোনো ধরনের কি বলতে পারে আপনি দিতে পারবেন। এখন তাহলে আমরা যে বলতেছি যে আমরা এই মেকানিজমটা আনতে চাচ্ছি, এটা আসলে কেন আনতে চাচ্ছি? তো আমাদের কনস্টিটিউশনে যেটা আছে, পার্ট 3 তে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে।
26 থেকে 44, আর এদিকে আরো 47 পর্যন্ত আর্টিকেল আছে। আমাদের যে 18টার মতো ফান্ডামেন্টাল রাইট আছে। এখন আপনি যদি দেখেন যে বিভিন্ন আর্টিকেল যখন আপনি পড়বেন, দেখবেন বিভিন্ন আর্টিকেলে কিছু লিমিটেশন দেওয়া আছে। কিছুতে বলা আছে রিজনেবল রেস্ট্রিকশন, আবার এক জায়গায় বলা আছে আপনার ইন অ্যাকর্ডিংস উইথ ল। তো এই যে রেস্ট্রিকশন গুলো আমরা দিলাম, তো এগুলা কিন্তু কোহারেন্ট না, যে আমরা এক এক জায়গায় এক এক ধরনের রেস্ট্রিকশন দিচ্ছি। যেমন আপনি দেখেন আমাদের ফ্রিডম অফ মুভমেন্টের ক্ষেত্রে আমরা বলতেছি রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজড বাই ল ইন পাবলিক ইন্টারেস্ট, এই ধরনের এখানেও আছে, এখানেও আছে। আবার ফ্রিডম অফ থটে দেখেন প্রায় 9টার মতো রেস্ট্রিকশন আমরা দিয়েছি, যে কি সিকিউরিটি অফ স্টেট, ফ্রেন্ডলি রিলেশনস উইথ দ্য ফরেন স্টেটস, পাবলিক অর্ডার, ডিসেন্সি অর মোরালিটি, কন্টেম্পট অফ কোর্ট, ডিফেমেশন অর ইনসাইটমেন্ট। তাহলে এই যে দেখেন এতগুলো রেস্ট্রিকশন দিলাম, ফান্ডামেন্টাল আপনি আর্টিকেলটা পড়ে দেখেন যে রাইটস এর যেটা আপনি দেখেন লিমিটেশন গুলাই বেশি। তো এক এক আর্টিকেলে আমরা দেখতেছি এক এক ধরনের রেস্ট্রিকশন আমরা দেখছি, মানে আপনার সিম্পলিফাইড কোনো প্রসিডিওর নাই। এগুলো যারা আইনের শিক্ষার্থী তাদেরও মনে রাখতে অনেকটা কষ্ট হয়ে যায় যে আসলে কি এটা কি মানে রাইট করতেছি নাকি আমি রেস্ট্রিকশন করতেছি। তো এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা কিন্তু আমাদের পুরো কনস্টিটিউশন জুড়ে আছে। যেখানে রেস্ট্রিকশন দেখতেছি এটা খুব চেঞ্জড, কোহারেন্ট একটা সিস্টেম নাই। তো এর জন্যই যেটা আছে যে আমরা এই নতুন একটা বেটার প্রোটেকশন মেকানিজম আনতে চাচ্ছি। যেমন এর উদাহরণ আরো আছে, যেমন ফ্রিডম অফ রিলিজিয়ন কিংবা রাইট টু প্রপার্টি। দেখেন আপনি প্রত্যেকটাতেই বিভিন্ন ধরনের আমরা হচ্ছে ইনকনসিস্টেন্ট ফ্রেমওয়ার্ক অফ লিমিটেশন, আমাদের যে লিমিটেশন গুলো দিচ্ছি এগুলো কনসিস্টেন্ট না, মানে এক এক একটা সিস্টেম করতেছে না। তো আমরা যদি একটা কোহারেন্ট সিস্টেম করতে চাই, তাহলে একটা স্ট্রাকচার্ড সিস্টেমে যাব, যে সংগতি থাকবে। আপনি কাজ করতেছেন একটা নির্দিষ্ট পদ্ধতিতে আপনি কাজ করবেন, তো এটা অবভিয়াসলি আপনার রাইটকে বেটার প্রোটেক্ট করবে। এখন তাহলে দেখি যে বর্তমানে যে আমাদের সিস্টেমটা আছে, যে ডক্ট্রিনটা আছে, এটা হচ্ছে প্রথম একটা ডক্ট্রিন পড়লাম আমরা হচ্ছে প্রপোর্শনালিটি, আর সেকেন্ড ডক্ট্রিনটা হচ্ছে ওয়েডনেস বিউটি আনরিজনেবল টেস্ট। তো জুডিশিয়াল রিভিউ এর ক্ষেত্রে কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন রিভিউ যখন আমরা করি, তখন কিন্তু এই টেস্টটা খুবই ওয়াইডলি রিভিউড একটা টেস্ট, যে আপনার খুবই প্রচলিত ভাবে আমরা এই টেস্টটা ইউজ করি, যেটা আমাদের জুরিসডিকশনে অনেক বেশি আমরা ইউজ করে থাকি। এখন এই ডক্ট্রিনটার আমরা অরিজিন নিয়ে আলোচনা করি। এই ডক্ট্রিনটা আসছে কোথা থেকে? এই ডক্ট্রিনটা আসছে হচ্ছে 1948 সালে একটি কেস থেকে। কেসটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রভিন্সিয়াল পিকচার হাউসেস লিমিটেড ভার্সেস ওয়েডনেসবিউরি কর্পোরেশন। এখন এই কেস থেকে আমরা ডক্ট্রিনটা পাইলাম। এই কেসে যেটা হয়েছিল আমরা যদি সিম্পলি আলোচনা করি, একটা সিনেমা কোম্পানি ছিল। তো এই ক্ষেত্রে ওয়েডনেসবিউরি কর্পোরেশন যারা ছিল তারা একটা রেস্ট্রিকশন দিয়েছে, যে সানডে অপারেটিং লাইসেন্স যেটা ছিল ওইখানে তারা 15 বছরের যারা নিচে বয়স্ক তাদেরকে হচ্ছে অ্যাটেন্ড করতে হচ্ছে, তারা রেস্ট্রিকশন দিয়েছে যে তারা করা যাবে না। এখন এই যে রেস্ট্রিকশনটা একটা কর্পোরেশন দিল, দেন কি করলো সিনেমা কোম্পানি এটাকে চ্যালেঞ্জ করলো যে না, যে কন্ডিশনটা দেওয়া হয়েছে ইট ইজ আনরিজনেবল এন্ড দেয়ারফর বিয়ন্ড দ্য কর্পোরেশনের পাওয়ার। এটা কর্পোরেশনের পাওয়ার ছিল না যে তারা এই রেস্ট্রিকশন দিতে পারে। দেন ইংল্যান্ডের কোর্ট অফ আপিল কি করলো? কোর্ট অফ আপিল কিন্তু সিনেমা কোম্পানির আর্গুমেন্টটা শেষ পর্যন্ত আপহেল্ড করে নাই। তারা হচ্ছে সিনেমা কোম্পানির এগেনস্টে হচ্ছে মানে ডিসিশনটা নিয়েছে। এখন তারা যে ডিসিশনটা নিয়েছে তারা আসলে কোন গ্রাউন্ডে দিল? তারা বললো যে আমরা কোন এক্সটেন্ট ইন্টারফেয়ার করতাম। বললো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন যেগুলো আছে, যেটা প্রশাসনিক সিদ্ধান্ত নিলে আমরা শুধু তখন ইন্টারফেয়ার করব when it is so unreasonable that no reasonable authority could have ever come to it। যে না, কোন রিজনেবল অথরিটি যারা আছে যে তারা সাধারণত এই ধরনের অ্যাবসার্ড কোন কনক্লুশনে আসতে পারতো না, যে এটা খুবই ইরেশনাল। একমাত্র যদি এটা খুবই ইরেশনাল হয় তাহলেই হচ্ছে আমরা কি এটাকে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে এটাকে আমরা আনরিজনেবল ঘোষণা করব, বাট এটাকে আমরা এফেক্টিভ করব না। তো দেন যে আল্ট্রা ভায়োলেন্স ঘোষণা করব। তো ওনারা গ্রাউন্ডটা কি বললো যে আল্টারলি অ্যাবসার্ড অর পারভার্স হইতে হবে, খুবই একদম যুক্তিসঙ্গতের মধ্যেই পড়ে না, মানে আপনি এরকম একটা কাজ করতেছেন। এখন তো এখানে ওনারা একটা জিনিস বলছেন, সেটা হচ্ছে নো রিজনেবল অথরিটি কুড হ্যাভ মেড ইট। যে এমন হতে পারে যে না, একটা সিদ্ধান্ত নিলাম এটা আসলে কেউই পৌঁছাবে না, কিন্তু এমন হতে পারে এই সিদ্ধান্ত আসলে পৌঁছানো যাইতে পারে আবার নাও পৌঁছানো যেতে পারে। 50 জনের মধ্যে 25 জন হয়তো পৌঁছাবে, 25 জন পৌঁছাবে না। তার মানে আপনি সিম্পলি ডিসএগ্রি করতেছেন কিন্তু অ্যাবসলিউটলি ওটার পসিবিলিটি ডিনাই করতেছেন না। তখন আমরা বলবো যে ওয়েডনেস বিউটি আনরিজনেবল যেটা আছে এটা ফলো করে আমরা বলবো যে না, এটাকে আমরা ওভারটার্ন করবো না অন দ্য গ্রাউন্ড অফ আনরিজনেবলনেস, কারণ এটা পসিবল।
তারা যে ডিসিশনটা নিত তারা অন্যদিকেও নিতে পারতো, বাট এট দ্য সেম টাইম আমরা এটাকে অ্যালাউ করতেছি। আচ্ছা, এখন এই যেটার সমস্যা আছে, এই ডক্ট্রিনটার সমস্যা হচ্ছে ইট গ্রান্টস এক্সেসিভ ডিফারেন্স টু দ্য গভর্নমেন্ট ডিসক্রিপশন। এক্সেসিভ ডিফারেন্স মানে কি, আপনি এটা যদি আমরা বলি যে আপনি গভর্নমেন্টকে অনেক বেশি ছাড় দিয়ে দিচ্ছেন, যে গভর্নমেন্টকে অতিরিক্ত একটা ছাড় দিয়ে বলতেছেন যে আপনি করেন, আপনি যদি খুব বেশি উল্টাপাল্টা কাজ না করেন আনরিজনেবল, তাহলে আমার কোনো সে থাকবে না, আমি এটাকে উল্টাবো না। তো এটার প্রবলেমটা হচ্ছে কি, যেটা একটা নমনীয় সিস্টেম, যে আপনি একদম তাকে ছাড় দিয়ে রাখছেন কিছুটা টাইপ, যে আপনি ভালো মতো রিভিউ করতেছেন না। এর সাথে যদি আমরা প্রপোর্শনালিটিটা আলোচনা করি, প্রপোর্শনালিটি কিন্তু আমরা দেখবো, যেমন আমরা যদি ডিসকাশন চার্টটা করি, যে ওয়েডনেসবেরি টেস্টে যেটা হয়, আপনি মিনিমাল জুডিশিয়াল ইন্টারভেনশন, আপনি আপনার যে বিচারিক যে হস্তক্ষেপটা করে এটা সাধারণত খুবই কম করে। কিন্তু প্রপোর্শনালিটি আপনি আলোচনা করেন, প্রপোর্শনাল সিস্টেমটা কিন্তু স্ট্রাকচার আর মাল্টি স্টেপ অ্যানালাইসিস, আপনার ধাপে ধাপে দেখি যে প্রত্যেকটা টেস্ট যদি আপনি পাস করেন তাহলেই বলবো যে আপনি আপনার কন্ডিশন গুলো ফিল আপ করেছেন। আবার ওয়েডনেসবেরি টেস্টে আরেকটা প্রবলেম হচ্ছে এক্সট্রিম ডিফারেন্স টু এক্সিকিউটিভ, যে নির্বাহী যে আদেশগুলো আছে এটার প্রতি আপনি খুবই বেশি নমনীয়, তাকে অনেক বেশি সাথ দিয়ে দিচ্ছেন, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটার জন্য আমাদের প্রপোর্শনালিটির রিগোরাস স্ক্রুটিনিটা দরকার, যেন আমরা একটা স্ট্রিক্ট স্ক্রুটিনি করব। কারণ যেমন আপনারা জানেন স্ক্রুটিনির বিভিন্ন ধাপ আছে, তার মধ্যে সবচেয়ে উপরের লেভেল যে স্ক্রুটিনি আছে এটা হচ্ছে স্ট্রিক্ট স্ক্রুটিনি। আপনি কারণ আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে এফেক্ট করতেছেন, আপনি সাধারণ কোনো ল নিয়ে টক অ্যাবাউট করতেছেন না, যে রাষ্ট্রের ফান্ডামেন্টাল রাইটসটা করতেছেন। তো এই ক্ষেত্রে ওয়েডনেসবেরির গ্রাউন্ডটা কি, আউটরেজিয়াস ডিফারেন্স অফ লজিক, যে একদম যুক্তির কোনো বালাই আপনি রাখেন নাই, একদম অবজ্ঞা করে আপনি একটা ডিসিশন নিছেন। অন্যদিকে প্রপোর্শনালিটি কিন্তু জাস্ট এই ধরনের সিম্পল একটা কথা বলে দেয় না, ওরা দেখে যে আপনি লেজিটিমেসি আছে কিনা, সুইটেবিলিটি কিনা, কিংবা আসলে এটা নেসেসিটি ছিল কিনা। শেষ পর্যন্ত তারা একটা ব্যালেন্স করে বিটুইন ইন্ডিভিজুয়াল রাইটস এন্ড স্টেট অ্যাকশন। তো এইভাবে কিন্তু দেখতেছি, তার মানে আপনি দেখেন যে ওয়েডনেসডের যে অ্যাসেসমেন্টটা এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল, যার শুধু বলতেছে যে আপনি খুব বেশি উল্টাপাল্টা ডিসিশন না নিলে আমি কিছু বলবো না। আর প্রপোর্শনালিটি যেহেতু যেরকম মাল্টি লেয়ার্ড হওয়ার কারণে সে কিন্তু রাইটসটা আরো বেশি প্রোটেক্ট করে। তো শেষ পর্যন্ত যদি আমরা বলি ওয়েডনেসবেরি টেস্টের যে থ্রেশহোল্ডটা এটা কিন্তু অনেক হাই। এটার মেন কারণ তার মানে সে অনেক বেশি ভায়োলেট হলে ইন্টারফেয়ার করে। তার মানে আপনি অনেক বেশি আপনার প্রমাণ করতে হবে, অনেক বেশি কিছু প্রমাণ করলে আপনি আপনার রাইটটা পাচ্ছেন। কিন্তু অন্যদিকে এইদিকে কিন্তু লোয়ার থ্রেশহোল্ড ফর রিভিউ, যে কেমন, যে আপনি খুব অল্প কিছু ভায়োলেশন হইলেও তাকে হচ্ছে আপনি ক্যাচ করতে পারবেন। ওকে, শেষ পর্যন্ত আমরা যদি আলোচনা করি যে এটার জায়গায় আমরা জাস্ট দেখবো যে আপনি যে কাজটা করতেছেন আর যে অবজেক্টিভে করতেছেন এটার মধ্যে একটা ব্যালেন্স যদি আপনি নিশ্চিত করতে পারেন প্রপোর্শনালিটি, এটাই কিন্তু আপনাকে বেটার দিবে। এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশনে মুভ অন করতেছি, সেটা হচ্ছে বাংলাদেশি কনটেক্সটে অনেক কেসই আছে। তো বাংলাদেশি কনটেক্সটে আমরা 3টা কেস দেখবো অ্যাটলিস্ট, যে 3টা কেসে আমরা ইমপ্লাইডলি আমরা যে প্রপোর্শনালিটি ডক্ট্রিনটা ইউজ করেছি। তো আমরা ডাইরেক্ট কোনো কেসে এরকম এক্সপ্লিসিটলি বলি নাই যে আমরা প্রপোর্শনালিটি ডক্ট্রিনটা ইউজ করব, কিন্তু 3টা কেসে আরো অনেক কেসে আছে দেখবেন আপনি। যেমন আপনারা একজন অথরের নাম শুনতে পারেন, ওনার নাম হচ্ছে মার্ক টাশনেট। মার্ক টাশনেট হচ্ছেন কম্পারেটিভ কনস্টিটিউশনাল লর ওয়ান অফ দ্য বস, যদি আমরা আলোচনা করি। উনি বলছেন যে আসলে প্রপোর্শনালিটিকে ভিন্ন ডক্ট্রিনে যে সবসময় বলবো ব্যাপারটা এরকম না, কারণ যে কোনো কাজ করার সময় আপনি একটা আনুপাতিক যে ব্যাপারটা আছে আপনি এই জিনিস ব্যালেন্সটা মেনটেন করবেন। তো এটা যে কোনো ডিসিশন নিলে ওটার মধ্যে একটা অন্তর্নিহিতই থাকে, যে আপনি একটা জিনিস ইমপ্লাইডলি প্রপোর্শনালিটি ডক্ট্রিনটা ফলো করেন, এটা কিন্তু থাকে। যেমন আমরা যে সময় আইএচএল পড়ি, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, তখনও কিন্তু আমরা বলি যে মিলিটারি অবজেক্টিভ যেটা ছিল এটা প্রপোর্শনেট হইতে হবে, যে আপনার যে পরিমাণ ডেঞ্জার আপনি ফেস করতে চান। যেমন এই ধরনের কাজগুলো যদি বলি, যেমন মনে করেন ইসরায়েল প্যালেস্টাইনের যে জেনোসাইড গুলো করতেছে, এখন এটা কিন্তু প্রপোর্শনেট না, কারণ ইসরায়েল যে অ্যাক্ট গুলো নিচ্ছে, এটা সাপোজ সামহাও আমি যদি আর্গুমেন্টের জন্য ধরেও দিই তারা হামাস কাউন্টার করবে, বাট হামাসকে কাউন্টার করতে গিয়ে তারা হচ্ছে সাধারণ মানুষকে মেরে ফেলতেছে, তো ইভেন হাসপাতালগুলোতে অ্যাটাক করতেছে, শিশু হত্যা করতেছে, তো এটা কিন্তু প্রপোর্শনেট না।
আপনি যে জিনিসটা বলতেছেন যে আপনি মিলিটারি অবজেক্টিভ, এই মিলিটারি অবজেক্টিভটা কিন্তু আপনি একদম আউট করে ফেলছেন, প্রপোর্শনালিটিকে আউটগ্রো করে ফেলছেন। আপনি একটা সুন্দর সিস্টেম এটা আপনি করতে পারেন নাই। তো এই তিনটা কেস নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট কেসে যদি আমরা যাই, এই কেসগুলোর ডিটেইলড অ্যানালাইসিস একদম কেস বাই কেস আমি সামনে দিব। আমার একটা সিরিজ থাকবে, সেটা হচ্ছে আপনার কেস ডিসকাশন নিয়ে, শুধুমাত্র আমরা ফুল জাজমেন্ট গুলো আলোচনা করব। তো যেহেতু আজকে আমরা একটা লেকচার আন্ডারে পড়তেছি, কেসগুলো আমরা জিস্ট করব। যেমন মিসেস অরুণা সেন ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এটা আমাদের কনস্টিটিউশনাল হিস্ট্রির শুরুর দিকের খুব গুরুত্বপূর্ণ একটি মামলা। বর্তমানে এই কেসটা আমরা অনেক বেশি আলোচিত। তো আমরা স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের জানি, স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের সেকশন 3 তে আপনার হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন অর্ডার করা যায়। প্রিভেন্টিভ ডিটেনশনটা মেইনলি এম্পাওয়ার্ড বাই আর্টিকেল 33 অফ দ্য কনস্টিটিউশন, যে এটার আন্ডারে এটা প্রভিশন আছে, এটার ইমপ্লিমেন্টিং লটা হচ্ছে আপনার স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। এখন ওই যে লটা আছে ওইটার আন্ডারে অরুণা সেন যিনি আছেন, ওনার যে সন্তান চঞ্চল সেন, তো ওনাকে হচ্ছে গ্রেফতার করিয়ে মানে ডিটেনশন করা হয়েছিল। তো ওনার মা যিনি আছেন ওটা উনি হচ্ছে একটা রিট জুরিসডিকশনের মাধ্যমে এই জিনিসটাকে চ্যালেঞ্জ করেছিলেন। এখন আমরা যখন স্পেশাল পাওয়ারস অ্যাক্ট করি তখন কিন্তু আমরা দেখি যে সাপোজ স্যাটিসফ্যাকশন যদি হয়, যে যে গ্রাউন্ডস গুলো আছে আপনার প্রিজুডিশিয়াল অ্যাক্টস গুলো নিয়ে যদি কারো এগেনস্টে স্যাটিসফ্যাকশন থাকে, তাকে কিন্তু আমরা হচ্ছে অ্যারেস্ট করতে পারি। এখন কোর্টের সামনে প্রথম ইস্যুটা ছিল এরকম যে যারা ডিটেইনিং অথরিটি মানে তাদের যে স্যাটিসফ্যাকশন আছে ওটা কি অবজেক্টিভলি রিভিউয়েবল কিনা। এখন স্যাটিসফ্যাকশন আমরা জানি দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ। আপনি যখন কোনো ডিসিশন নেবেন, আপনার যে ভিউটা আলটিমেটলি আপনার ভিউটা যদি প্রাধান্য পায়, এটাকে আমরা বলবো সাবজেক্টিভ, অন্য কেউ এটা ইনকোয়ারি করবে না। যেমন আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 64, তারপরে মনে করেন 134 যে ডক্ট্রিন অফ প্লেজার যে আমরা বলি, এখানে আমরা দেখতে পারতেছি সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন। কিন্তু অবজেক্টিভ স্যাটিসফ্যাকশন কোনটা? যখন একটা রিজনেবল পার্সন যেটা আছে, কোর্ট যখন দেখবে যে না আসলে মেজরিটি মানুষ কি এগ্রি করবে, একটা রিজনেবল পার্সন কি এগ্রি করবে, এই টেস্টটা যখন অ্যাপ্লাই করে তখন এটাকে আমরা বলি অবজেক্টিভ স্যাটিসফ্যাকশন। তারপরে যে গ্রাউন্ডস গুলো দেওয়া হয়েছিল ডিটেনশনের ক্ষেত্রে, এগুলা রেলেভেন্ট ছিল কিনা, এছাড়াও যে গ্রাউন্ড গুলো দেওয়া ছিল এগুলা ভেগ ছিল কিনা। তো এই ক্ষেত্রে কোর্ট যেটা বলেছে, আমরা যদি প্রপোর্শনালিটির অ্যাসপেক্টে মেইনলি আলোচনা করতেছিলাম, কোর্ট বলতেছে না না যে অথরিটির যে এক্সিকিউটিভ যে ডিসিশনটা আছে এটাকে আমরা একদম শুধুমাত্র যে ওয়েডনেসবেরি থিওরিতে দিব না, যে আপনি একদম খুব আনরিজনেবল হলে আমরা ইন্টারফেয়ার করবো। তো কোর্ট বললো যে না, যে ডিটেইনিং অথরিটি স্যাটিসফ্যাকশন এটা অবজেক্টিভ জুডিশিয়াল রিভিউ হতে পারে। তার মানে জুডিশিয়ারি দেখবে যে যে পারপাসে আপনি কাজ করতেছেন ওইটা আপনার কি অবজেক্টিভ করছেন, আসলে রিজনেবল পারসন এই সম্পর্কে কি ভাবতো। এছাড়া যদি কোনো ভেগনেস থাকে, এই জিনিসগুলো কোর্ট দেখতে পারবে। আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল বেসিস ফর গ্রাউন্ড। আলটিমেটলি আপনি দেখবে যে কোর্ট তাকে হচ্ছে ডিটেইন করার জন্য ম্যাটেরিয়াল কোনো গ্রাউন্ড ছিল কিনা। তো আমরা দেখতেছি আলটিমেটলি আপনি যে অবজেক্টে হচ্ছে তাকে অ্যারেস্ট করলেন, এটার অবজেক্টটা কি ছিল, আপনি কি গ্রাউন্ডে করতেছেন, কিংবা আপনার এই অ্যাকশনটা না নিয়ে অন্য অ্যারেস্ট সিস্টেমে আপনি যেতে পারতেন কিনা, অন্য লিগ্যাল প্রসেসে যেতে পারতেন না কিনা। তো কোর্ট কিন্তু একটা ডিটেইলড অ্যানালাইসিসে গেছে। কিন্তু কোর্ট যদিও বলে নাই আমি ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি ইউজ করতেছি, বাট কোর্ট কিন্তু ইমপ্লাইডলি আমরা যদি চিন্তা করি একটা ভালো ডিটেইল প্রসেসে গেছে। তাহলে আমরা কি বলবো যে ইমপ্লিসিটলিও অ্যাটলিস্ট আমরা এই ডক্ট্রিনটা অ্যাপ্লাই করেছি। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ কেস, এটা যখন আমরা ইকুয়ালিটি পড়বো তখন আরো ডিটেইলে পড়বো, যে আর্টিকেল 27 রিলেটেড এই কেসটা। তো এই কেসে যেটা হয়েছিল যে একটা ল পাস করা মানে একজন ব্যক্তি উনি হচ্ছে লোকাল কাউন্সিল ইলেকশন যখন হয় ওইখান থেকে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন। কেন? ডিউ টু এ লোন ডিফল্ট, যে উনি যেটা লোন নিয়েছিলেন এটা পরিশোধ করেন নাই। তো এখন এই যে ডিফল্ট এটা ক্লজটা, এটা আবার হচ্ছে পার্লামেন্টারের যারা মেম্বার তাদের জন্য অ্যাপ্লিকেবল ছিল না। তো উনি কি বললেন যে না, আমার লোকাল ইলেকশনের জন্য আপনি আমাকে বার করতেছেন, কিন্তু পার্লামেন্টের মানে ইয়ের জন্য ইলেকশনের জন্য আপনি তাহলে তাকে কেন বার করতেছেন না। উনি বললো এটা যে রাইট টু ইকুয়ালিটি আছে আর্টিকেল 27 এর আন্ডারে, এটা ভায়োলেট করে। তো এখানে কি ইস্যুটা ছিল যে হোয়েদার সেকশন 7(2)(g) অফ দ্য ইউনিয়ন পরিষদ অর্ডিন্যান্স, যে আপনার which disqualified loan defaulters from local elections but not parliamentary ones violated Article 27. That means যে আপনি লোকাল ইলেকশন থেকে যে শুধুমাত্র লোন ডিফল্টার্সকে করতেছেন, ডিসকোয়ালিফাইড করতেছেন, পার্লামেন্টারি ইলেকশনে করতেছেন না, এটা কি ইকুয়ালিটি ক্লজকে ভায়োলেট করে কিনা। তো কোর্ট এই ক্ষেত্রে একটা সুন্দর অ্যাপ্রোচ নেয়। তো প্রথমেই ওই ক্ষেত্রে যারা জাস্টিস ছিলেন ওনারা বললেন একটা কথা আছে,
ইকুয়ালিটি অ্যামংস্ট আনইকুয়ালস ইজ এ গ্রেটার ইনইকুয়ালিটি। আর মানে আলটিমেটলি যারা সমান না তাদেরকে যদি আপনি সমানভাবে ট্রিট করেন, এটাও কিন্তু একটা ইনইকুয়ালিটি। তো আপনি যদি সমান ট্রিটমেন্ট পাইতে চান, আগে আপনার সমান হইতে হবে। তো সমান ক্লাসে একই গ্রুপে একই ধরনের ট্রিটমেন্ট পাবে। তো এই যে ডিস্টিংক্ট অ্যান্ড সেপারেট ক্লাস, এটাকে বলে ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া। ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া মানে হচ্ছে আপনি আলটিমেটলি একটা ডিস্টিংক্ট অ্যান্ড সেপারেট ক্লাস হচ্ছেন। তো কোর্ট বললো কি যে আপনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা আছে আর লোকাল বডির যে মেম্বার, তারা আসলে একই ক্লাসে ই করে না, মানে বিলং করে না। তো এখন ওনাদের কেন বার করা হইলো? তো বললো এখন এটার সাথে আরেকটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে রিলেশন উইথ দ্য নেক্সাস। আমি যে ক্লাসটা করলাম, এই ক্লাস কোন উদ্দেশ্যে আমি এই ক্লাসটা ডিভাইড করেছি, তো আমি দেখবো অবজেক্টটা কোন অবজেক্ট। তো ওনারা বললো যে লোকাল পরিষদের যারা মানে মেম্বার, মানে কাউন্সিলে যারা নির্বাচন করবেন, তাদের কিছু ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি থাকে। কারণ সাপোজ আমরা আর্টিকেল 59 আর 60 যখন পড়ি, তখনও কিন্তু দেখি যে তাদের কিন্তু একটা ফান্ড ম্যানেজমেন্ট করার একটা দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে লোকাল গভর্নমেন্টে। তো তাদের কাছে কিন্তু ডাইরেক্ট হাতে একটা লোন অ্যালোকেট করা থাকে। তো যদি যিনি হচ্ছে এই জিনিসটা ম্যানেজ করবেন, উনি যদি লোন ডিফল্টার হন, তো দেয়ার ইজ এ হিউজ চান্স এটা মিস ইউজ হবে। তো এই যে আমরা দেখলাম যে আপনি একটা পারপাস দেখতেছেন, যে আবার কি করতেছেন, যে এটাকে ব্যালেন্স করতেছেন। তারপরে হচ্ছে আপনি এই যে ডিফারেন্স যেগুলো করতেছেন, যে আপনার আসলে এটা নেসেসিটি কিনা, এই যে ডিস্টিংশনটা আপনি মেড করতেছেন, সুইটেবিলিটিটা আপনি চেক করতেছেন। তো কোর্ট কিন্তু ডাইরেক্ট বলে না যে আমি প্রপোর্শনালিটি ডক্টরিন ইউজ করতেছি, বাট এটাও কিন্তু আমরা দেখতেছি যে পরোক্ষ মানে ভাবে কিভাবে হচ্ছে আপনার এই যে ডক্টরিনটা ইউজ করলাম। সর্বশেষ আরেকটি কেস আছে, সেটা হচ্ছে শাহ আব্দুল হান্নান অ্যান্ড আদার্স ভার্সেস বাংলাদেশ। তো এই কেসটিও খুবই গুরুত্বপূর্ণ। এটা মূলত ছিল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টস নিয়ে। তো এখানে যেটা হয়েছে যে আপনার কিছু গ্যাস ডিস্ট্রিবিউশন নিয়ে, মিনারেল রিসোর্স যেগুলো আছে, তো এগুলোর এক্সট্রাকশন নিয়ে একটা মামলা হয়েছিল। তো এই ক্ষেত্রে যেটা হয়েছিল যে আলটিমেটলি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ, যেমন আমাদের আর্টিকেল 140 বলা আছে, ইট শ্যাল ভেস্ট অন দা মানে গভর্নমেন্ট বা সরকারের উপর এটা ভেস্ট হবে। কিন্তু তারা এটা কিভাবে ভেস্ট হবে? অ্যাজ অ্যান পাবলিক ট্রাস্ট ডক্ট্রিনের আন্ডারে তারা ট্রাস্টি হিসাবে হচ্ছে তাদের ফাংশন। তার মানে আলটিমেটলি রাষ্ট্রকে আমি দায়িত্বটা দিয়েছি, আপনি ম্যানেজ করেন, কিন্তু এটা আপনি ট্রাস্ট হিসাবে করবেন। এখন এই যে আমরা যদি সেপারেশন অফ পাওয়ার করি, তার মধ্যে এক্সিকিউটিভ যে অর্গান, তার কাজটা কি? তার মেন কাজটা হচ্ছে পলিসি তৈরি করা, ওটা বাস্তবায়ন করা। এখন তাহলে পলিসি মেকিংটা মেইনলি ইয়ের কাজ, আমরা যদি বলি যে গভর্নমেন্টের কাজ। এখন এখানে একটা প্রশ্ন উঠলো যে তাহলে কি কোর্ট পলিসি মেকিং এ কতটুকু ইন্টারফেয়ার করবে? কারণ কোর্টের কাজ কি? কোর্টের মেন কাজ হচ্ছে আপনার ইন্টারপ্রিটেশন অফ ল, আইনের ব্যাখ্যা করা, আইন। তো এটা হচ্ছে কোর্টের মেন কাজ। এখন কোর্ট বলল এখানে দুটা থিওরি আছে, একটা হচ্ছে জুডিশিয়াল রেস্ট্রেন্ট আর একটা হচ্ছে জুডিশিয়াল অ্যাক্টিভিজম। যে আপনি যখন একটা পজিটিভ স্টেজে একটু আপনি নর্মাল একটা স্ট্যান্ডার্ডে একটু বেশি প্রোঅ্যাক্টিভ রোল প্লে করলো, ওটাকে আমরা বলি জুডিশিয়াল অ্যাক্টিভিজম। আর এমন যদি হয় যে না, ম্যাটারসটা আপনার জুরিসডিকশনের মধ্যে না, এটা আরেকজনের জুরিসডিকশনে, তখন আপনি ওই বিষয়ে বিচার করলেন না, এটাকে বলে জুডিশিয়াল রেস্ট্রেন্ট। তাহলে কোর্ট বললো যে শেষ পর্যন্ত, তো কোর্ট কিন্তু এই ক্ষেত্রে আবার আপনার দেখলাম যে ওয়েডনেসডে আনরিজনেবল টেস্টটা ইউজ করতে। কিভাবে? যে বললো পলিসি মেকিং ইজ দ্য মানে জব অফ হচ্ছে আপনার এক্সিকিউটিভ, তো আমরা এই বিষয়ে ই করবো না, পলিসি মেকিংটা তাকেই করতে দেই, আমি হচ্ছে একটা সেলফ রেস্ট্রেন্ট, আমরা হচ্ছে আমরা ই করব, এক্সারসাইজ করব। ওকে, এক্ষেত্রে একটা কোড একটা বলছে যে লিমিটেশনস অন পারফর্মিং এ ব্যালেন্সিং এক্সারসাইজ। ব্যালেন্সিং এক্সারসাইজটা মানে এরকম যে সাপোজ যে আপনি দেখতেছেন যে ওরা যে অ্যাকশনটা নিচ্ছে, এটার সাথে আসলে অবজেক্টিভ আর যে অ্যাকশন টেকেন এটার একটা আসলে ঠিক আছে কিনা। তো প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টসটা ওরা যাকে দিল, দেশীয় একটা প্রতিষ্ঠানকে না দিয়ে ওরা বিদেশি একটা প্রতিষ্ঠানকে দিচ্ছে। পেট্রো বাংলাকে না দিয়ে আমি একটা বিদেশি প্রতিষ্ঠানকে আমি একটা এই এক্সট্রাকশনের দায়িত্ব দিলাম। এটা কি এক্সট্রাকশনটা কি মানে এই কন্ট্রাক্টটা কি ঠিক হবে? শেষ পর্যন্ত কোর্ট এখানে ইন্টারফেয়ার করে নাই। ওয়েডনেসডে আনরিজনেবল এই কেসে কোর্ট কি করলো? এই কেসে কোর্ট হচ্ছে ওয়েডনেসডে আনরিজনেবল টেস্টটা ফলো করলো, যে না, যদি পলিসি মেকিং যেহেতু তার দায়িত্ব, এক্সেসিভলি যদি সে আরবিট্রারি ডিসিশন না নিয়ে থাকে, আমি ইন্টারফেয়ার করবো। এখন তাহলে আমরা একটু আগে বললাম যে আমাদের যে
বর্তমান যে সিস্টেমটা আছে এটার তাহলে প্রবলেমটা আসলে কি, যে বর্তমানে যে আমরা রেস্ট্রিকশন সিস্টেম গুলো দেখতেছি বিভিন্ন মানে ধারায়, সরি অনুচ্ছেদে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে। একটা হচ্ছে আপনার ইনকনসিস্টেন্ট স্ট্যান্ডার্ড, যে আপনি যে সিস্টেমটা নিচ্ছেন এটার মধ্যে একটা কনসিস্টেন্সি নাই, যে এক এক জায়গায় বৈচিত্র্যটা অনেক বেশি, এক এক জায়গায় আপনি এক এক জিনিস ইউজ করতেছেন, কোহারেন্ট একটা ফ্রেমওয়ার্ক নাই, যে আপনার একটা সংগতিপূর্ণ একটা কাঠামোটা যে সিস্টেম এটা আপনার নাই। ইনসাফিসিয়েন্ট স্ক্রুটিনি, আমরা দেখতে পারতেছি যে একমাত্র হায়ার থ্রেশহোল্ড অনেক বেশি লেভেলে ইন্টারফেয়ার করলেই শুধু ই করতেছি, ওয়েডনেস বিউরোর যে সমস্যাটা আছে সেটা হচ্ছে অনেক বেশি ছাড় দিয়ে দিচ্ছি। তো এটাও একটা সমস্যা করতেছে যে আপনার ফান্ডামেন্টাল রাইটস এনফোর্সমেন্টে। আর আরেকটা হচ্ছে জুডিশিয়ারি যে পাওয়ারটা, জুডিশিয়ারি পাওয়ারটাকে কিন্তু কিছু কিছু কমিয়ে দিচ্ছে। তো আমরা যখন জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি পড়বো তখনও আমরা দেখবো যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স আছে, কোর্টের জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স আছে। ডাজ দ্যাট মিন যে কোর্টের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই? কোর্টের অ্যাকাউন্টেবিলিটি আছে। আমরা যদি কোর্টের অ্যাকাউন্টেবিলিটিটা নির্ধারণ করতে পারি, তার মাধ্যমেই হচ্ছে আপনার বলতে পারবো জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সটা আমরা এনফোর্স করেছি। যেমন আমরা শুরুর দিকে যে সাপোজ বব ডিলান কিংবা হচ্ছে নেলসন ম্যান্ডেলা এইগুলা পড়তেছিলাম, মুক্তিগুলা পড়তেছিলাম, তখনও কিন্তু এটাই, স্বাধীনতা মানে হচ্ছে আপনি আপনার সীমাবদ্ধতা বোঝাটাও একটা স্বাধীনতার একটা ইম্পর্টেন্ট। তো জুডিশিয়ারিকে আলটিমেটলি আমি পাওয়ারটা দিব, বাট স্ট্রাকচার্ড ওয়াতে। জুডিশিয়ারিকে আমি অবভিয়াসলি ব্ল্যাঙ্কেট কোনো পাওয়ার দিতেছি না যে আপনি যা খুশি করেন। তো এই ক্ষেত্রে এই ধরনের যে প্রবলেম গুলো আছে বর্তমান সিস্টেমে আছে। তো এইখানে সর্বশেষ যে রিফর্ম কমিশন আছে, তো রিফর্ম কমিশন মূলত এই কারণেই আমরা যদি বলি যে সংবিধান সংস্কার কমিশন, এই কারণেই বর্তমান যে প্রপোর্শনালিটি ডক্ট্রিনটার কথা ওনারা ইনক্লুড করতে বলেছেন, যে কি এটা স্ট্রাকচার্ড একটা সিস্টেম, আরো বেশি স্বচ্ছ আর কনসিস্টেন্ট একটা অ্যাপ্রোচ, একটা ধারাবাহিকতা ফলো করা, লকে আপনি প্রেডিক্টেবল করতেছেন। তো এটা কিন্তু রাইট প্রোটেকশনটাকে আপনার বাড়িয়ে দিচ্ছে। তো সংবিধান সংস্কার কমিশন কিন্তু এই কারণে এই প্রপোজাল এনেছে। আচ্ছা, সংবিধান সংস্কার আরো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু চেঞ্জের কথা বলেছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর। তার একটা হচ্ছে আপনার কনসিডারেশন অফ রাইটস এন্ড চ্যাপ্টার্স। এটা ওনারা কেন বলছেন? ওনারা বলতেছেন যে পার্ট 2 আর পার্ট 3 যেটা আছে এটাকে একদম একটা সিঙ্গেল চ্যাপ্টারে এনে ওটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এন্ড ফ্রিডমস দেওয়া। এখন বর্তমানে আমাদের যেটা হয়েছে, আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপালসটা যেটা আছে এটা হচ্ছে আর্টিকেল 8 ক্লজ 2 এর কারণে আপনার জুডিশিয়ারি এনফোর্সেবল করা যাচ্ছে না। অন্যদিকে ফান্ডামেন্টাল রাইটস ঠিক এনফোর্স করা যাচ্ছে। এটার সাথে ইনকনসিস্টেন্ট কোনো কিছুকে আমরা 26+2 আন্ডার আনকনস্টিটিউশনাল ঘোষণা করতে পারতেছি। তো দেখা গেছে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলো তো আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনারা কেশবানন্দ ভারতী কেসের কথা শুনেছেন অবভিয়াসলি। তো 1973 সালের ইন্ডিয়ার যে বেসিক স্ট্রাকচার যে কেসটা, ওইখানে একটা কথা খুব সুন্দর মানে আমার লেগেছিল। ওই ক্ষেত্রে কোর্ট বলেছিল যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলা কি একটা ব্যক্তি অধিকারের চেয়ে কম গুরুত্বপূর্ণ হতে পারে? ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলাকে আমরা বলতেছি রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তো এই জিনিসটা তো ফান্ডামেন্টাল রাইটস এর চেয়ে কম গুরুত্বপূর্ণ না। আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর মতো এত গুরুত্বপূর্ণ একটা জিনিসকে আমরা কি করতেছি, মানে আনএনফোর্সেবল করে রাখতেছি। তো এটা কিন্তু একটা বার। এখন আমাদের সংবিধানে এটা বার মানে আলটিমেটলি প্রথম দিকে এনফোর্সেবল কই নাই, তারা আমাদের মেন আর্গুমেন্ট ছিল যে যুদ্ধের পর আমাদের ওই রিসোর্সটা নাই, যে সাপোজ আমরা এই যে ইকোনমিক সোশ্যাল এন্ড কালচারাল যে রাইটস ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলা এগুলো আমরা এনফোর্স করব। তো এখন সংবিধান সংস্কার তাহলে এই কথা থেকে সরে আসতেছে কেন? সংবিধান সংস্কার কমিশন এখান থেকে সরে আসতেছে, তার মেন কারণ হচ্ছে এটাই যে ভাই আপনি 50 বছরেরও বেশি সময়ে আপনি তো উন্নতি করেছেন, আপনার ইকোনমিক সিস্টেম ইমপ্রুভ করেছে, আপনি আর কতদিন আপনার লায়াবিলিটিটাকে ডিনাই করবেন? তো এই জন্য তারা এটাও বলছে যে ইনক্লুশন অফ নিউ রাইটস, যে সোশিও ইকোনমিক যে রাইটস গুলো আছে, যেমন আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস রাইট টু হেলথ আছে, রাইট টু এডুকেশন আছে, এগুলোকে আপনি এখানে আনেন। ডিজিটাল রাইটস যেগুলো আছে এগুলো আপনি আনেন, যেমন সংবিধান সংস্কার কমিশন বলেছে রাইট টু ইন্টারনেট, রাইট টু ইন্টারনেটকে আমরা এখন বলবো ফান্ডামেন্টাল রাইট আপনারা আনেন, এটা একটা জিনিস বলেছে। পলিটিক্যাল পার্টিসিপেশনকে একটা নতুন রাইট এর আন্ডারে আনতে চাইছে। এছাড়া তারা কি করতে চাইছে, তারা হচ্ছে বর্তমান এক্সিস্টিং রাইটস গুলাকে কিছুটা সংস্কারের কথা বলেছে। যেমন মনে করেন অ্যান্টি ডিসক্রিমিনেশনের যে গ্রাউন্ড গুলো আছে এগুলো হচ্ছে আপনার কিছুটা সংস্কারের কথা বলেছে। এছাড়া এক্সট্রা জুডিশিয়াল বিচার বহির্ভূত যে হত্যাগুলো আছে এগুলোর এগেনস্টে একটা বেটার প্রোটেকশন মেকানিজমের কথা বলে। তারপর হচ্ছে আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, তো ঘুমের যে একটা সমস্যা আমাদের দেশে প্রকট হয়েছে এটাকে আপনার কমানোর কথা বলেছে। এছাড়া প্রিভেন্টিভ ডিটেনশনের যে প্রভিশনটা আছে, আমরা যে অরুণা সেন কেসটা পড়লাম এটার সাথে প্রিভেন্টিভ ডিটেনশনটা এইভাবে আনজাস্টিফাইড যে একটা মানুষকে আপনি একদম অপরাধ না করার আগেই আপনি আটকে রাখতেছেন। তো আপনার যদি মনে হয় সে কোনো অপরাধ করে মানে করতেছে,
তাহলে আপনি তাকে নর্মাল প্রসিডিওরে বিচার করে তাকে শাস্তি দেন। তো এর জন্য ওনারা যেটা বলছেন যে প্রিভেন্টিভ ডিটেনশনের যে প্রভিশনটা, এটা হচ্ছে বাদ দিয়ে দিতে। এখন এটা আমি কিন্তু বলে দিই, আমাদের 72 সালে যখন কনস্টিটিউশনটা ছিল, শুরুতে কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনটা ছিল না। এটা কিন্তু আমরা সাবসিকুয়েন্টলি আবার অ্যামেন্ডমেন্টের থ্রুতে কনস্টিটিউশন এনেছি, যে সেকেন্ড অ্যামেন্ডমেন্টের থ্রুতে আমরা এই প্রিভেন্টিভ ডিটেনশনটা এনেছি। তো যার ফলে তারপর আমরা স্পেশাল পাওয়ার অ্যাক্ট পাস করেছি। তো ওনারা এই রিফর্ম গুলোর কথা বলেছেন। তো আমরা তখন যেটা নিয়ে আলোচনা করতেছিলাম জেনারেল ব্যালেন্সিং টেস্ট, তো ওনারা এই কথাটা বলেছেন যে ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে কি হবে, এরকম ইন্ডিভিজুয়াল রেস্ট্রিকশন না দিয়ে আমরা প্রিন্সিপালস অফ প্রপোর্শনালিটি যেটা আছে, এই প্রিন্সিপাল অফ প্রপোর্শনালিটিটাই আমরা তাহলে মেইনলি ফলো করি, যে আমরা একটা ওভারঅল সব রাইটের জন্য একটা ওভারঅল একটা ফ্রেমওয়ার্ক চিন্তা করব। আর আরেকটা জিনিস আমরা যেটা বলেছিলাম যে না, ওই যে রাইটস গুলোর জন্য অনেক বেশি হচ্ছে আপনার দরকার, রিসোর্স দরকার, অনেক বেশি টাকা দরকার, এগুলোর জন্য ওনারা বলতেছেন প্রোগ্রেসিভ রিয়েলাইজেশন, যে না রাষ্ট্র একদম এগুলাকে সারা জীবনের জন্য আনএনফোর্সেবল করে রাখলে হবে না, সে প্রগতিশীল ভাবে আস্তে আস্তে আপনার যে জিনিসগুলো আছে এগুলোকে কিন্তু তার এনফোর্স করতে হবে, এটা তার দায়িত্ব। ওকে, তাহলে আমরা যদি এটার কথা বলি যে আসলে এই যে ব্যালেন্সিং যে টেস্টটা আছে, এটা নিয়ে কিন্তু আমরা এখন মানে খুব সুন্দরভাবে আলোচনা করলাম যে কি এটার এটাও কিন্তু সংবিধান সংস্কার যে রিফর্ম গুলোর কথা বলেছে তার মধ্যে একটা কি রিফর্ম হচ্ছে এটা। তো এটার কারণে আমরা তাহলে কি হয় যে আমরা অধিকারের যে ভায়োলেশন করার যে পসিবিলিটিটা বা এক্সটেন্টটা, এই জিনিসটা কিন্তু আমরা কমিয়ে আনতে পারি। আর এছাড়া ওনারা আরো কিছু গুরুত্বপূর্ণ রাইটস এর কথা বলেছেন, যেগুলোকে ওনারা বলছেন যে অ্যাবসলিউট করে দেওয়া হোক, যেগুলোর উপরে কোনো লিমিটেশন বা ব্যালেন্সিং টেস্ট আমরা দেবো না। যেমন রাইট টু লাইফ, ফ্রিডম ফ্রম টর্চার, রাইট টু লাইফ আমাদের আর্টিকেল 32 তে আছে, ফ্রিডম ফ্রম টর্চার আছে আমাদের আর্টিকেল 35 এ, ইকুয়ালিটি বিফোর ল, তারপরে হচ্ছে আপনার ফ্রিডম অফ থট অ্যান্ড কনসায়েন্স, আর প্রহিবিশন অফ স্লেভারি। তো এই জিনিস যেগুলো আছে এগুলো বলছেন এগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, যেটা আমাদের হিউম্যান ডিগনিটির সাথে জড়িত। তো এগুলোর আন্ডারে কোনো সার্কামস্টেন্সেসেই কোনো লিমিট আমরা দিব না। এছাড়াও আরো কিছু সংস্কারের কথা বলেছে, যেমন ফ্রিডম অফ এক্সপ্রেশনের ক্ষেত্রে বলেছে যে কোর্টের যে জাজমেন্ট গুলো আছে, কোর্টের জাজমেন্টকে ক্রিটিসাইজ করাটাও হচ্ছে একটা ফ্রিডম অফ রাইটের আন্ডারে একটা রাইট হবে। তারপরে অ্যাকাউন্টেবিলিটি ফর ভায়োলেশন, যেমন আমরা বর্তমানে সংবিধানে দেখতেছি যে কেউ যদি কোনো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন করে, তার এগেইনস্টে আমি জুডিশিয়াল রিভিউ করতে পারতেছি, রিট ইস্যু করতে পারতেছি, বাট এক্সপ্লিসিট আমাদের মেকানিজমটা নাই যে কি, যে তার আসলে পানিশমেন্টটা কি হবে। তো এই ক্ষেত্রে কোর্ট বলছে এখানে জয়েন্ট অ্যান্ড সেভারাল লায়াবিলিটি হবে, যে যদি একটা সংগঠন একতাবদ্ধ হয়ে কোনো অপরাধ করে আমরা সংগঠনকেও শাস্তি দিব জয়েন্টলি, আবার যদি কেউ ভিন্ন ভিন্ন ভাবে করে এই জয়েন্ট অ্যান্ড সেভারাল যে লায়াবিলিটি এটা আমরা দিব। এক্ষেত্রে আমরা রেমিডিও দেখবো, এছাড়া পেনাল্টির যে ব্যবস্থাগুলো আছে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন করলে আমরা পেনাল্টি দিব। তো রেমেডি হিসেবে যেমন আমরা কিন্তু বর্তমানেও দিই, বাট ওনারা একটা মোর স্ট্রাকচার্ড ওয়ের কথা বলেছেন। যেমন আমাদের কনস্টিটিউশনের আন্ডারে কিন্তু কনস্টিটিউশনাল কম্পেনসেশন দেওয়া হয়, যেমন আমাদের জিহাদ কেস যেটা আছে ওখানে কিন্তু দেখতে পারতেছি। তো এই ধরনের কেসগুলোতে কনস্টিটিউশনাল কম্পেনসেশনের কথা বলা আছে। ওনারা আরেকটা গুরুত্বপূর্ণ রিফর্মের কথা যেটা বলেছে সেটা হচ্ছে পার্লামেন্টারি ওভারসাইট, যে ওনারা একটা স্ট্যান্ডিং কমিটি, আমরা জানি পার্লামেন্টের যে একটা দায়বদ্ধতা এনশিওর করার, মানে আপনার সেপারেশন অফ পাওয়ারের ক্ষেত্রেও, যে আপনার হিউম্যান রাইটস কমিটি কিন্তু একটা চেকস অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করে। ওনারা বলছেন যে সবসময় পার্লামেন্টে একটা হচ্ছে স্ট্যান্ডিং হিউম্যান রাইটস কমিটি থাকবে, যারা এই যে বাংলাদেশের যে রাইটস রিলেটেড যে ম্যাটার্স গুলো আছে এগুলো মনিটর করবে। আর সোশিও ইকোনমিক রাইটস নিয়ে তো আমরা বললাম যে ওনারা প্রোগ্রেসিভ রিয়ালাইজেশনের বেসিসে বলতেছেন যদি আমাদের অ্যাভেলেবল রিসোর্স থাকে, যে আমাদের পর্যাপ্ত পরিমাণ হচ্ছে আপনার রিসোর্স আছে কিংবা সম্পদ আছে, তাহলে ওনারা বলছেন যে না এই ক্ষেত্রে আমরা এটাকে রাইটস হিসেবে মানে কনভার্ট করব। ওকে, তো ক্রিটিসিজম গুলো যদি বলি, এটা এগেনস্টে একদম ক্রিটিসিজম নাই, প্রপোর্শনালিটি ডক্ট্রিন এগেনস্টে একদম উইদাউট ক্রিটিসিজম না, এটা এগেনস্টেও কিছুটা ক্রিটিসিজম আছে। ফার্স্ট যে কনসার্ন সেটা হচ্ছে আপনার জুডিশিয়াল ওভাররিচ। তো আমরা আব্দুল হান্নান কেসে দেখলাম জুডিশিয়াল রেস্ট্রেন্ট, আর এটা হচ্ছে তার উল্টাটা জুডিশিয়াল ওভাররিচ, যে আপনি আপনার সীমা অতিক্রম করছেন, জুডিশিয়ারি যতটুকু ক্ষমতা আছে রিভিউ করা জুডিশিয়াল পাওয়ারের এটা করতেছেন, তো জুডিশিয়ারিকে অনেক বেশি ডিসক্রিপশন দিয়ে দেওয়া হয়, এটা একটা কনসার্ন। আরেকটা কনসার্ন হচ্ছে যে বেশি এই লিমিটেশন মেকানিজমটাও কিছুটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল রাইটস উইকেন করে, এটা একদম যে ফুল প্রুফ সিস্টেম ব্যাপারটা এরকমও না। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার ল্যাক অফ লিগাল আনসার্টেনিটি। ওনারা যেটা বলছেন যে সিস্টেমটা সুন্দর, বাট এই যে মনে করেন যে এটার এটা যে হার্ড এন্ড রুল, এটা কিন্তু অনেক সময় লিগাল আনসার মানে সার্টেনিটিটা মানে ভ্যানিশ করে দিতে পারে, যে আপনার
তখন রাষ্ট্র হয়তো বুঝতে পারতেছে না যে কোন রেস্ট্রিকশনটা হচ্ছে ভ্যালিড হবে, জনগণও বুঝতে পারছে না যে কোন রেস্ট্রিকশনটা ভ্যালিড হবে। আর আরেকটা কনসার্ন হচ্ছে জুডিশিয়াল এক্সপার্টিস কনসার্ন। যেমন আমরা যে সময় শাবদুল হান্নান কেস করলাম, তো ওই ক্ষেত্রে আমরা যদি এক্সপার্টিসের কথা চিন্তা করি, মনে করেন যে পেট্রো বাংলা কিংবা বাংলাদেশের যারা এরকম আছে, তো গ্যাস রিলেটেড যে ব্যাপারগুলো আছে অবভিয়াসলি এখানে তারা এক্সপার্ট। কিংবা মনে করেন আমরা যদি বলি অনেক ব্যাপার আছে খুবই টেকনিক্যাল, যে একদম ওইখানে আমরা বলি না এক্সপার্ট এভিডেন্স লাগে, এভিডেন্স অ্যাক্টের মতো ওইখানে সায়েন্টিফিক নলেজ লাগে। তো অনেক সময় হতে পারে যে কোর্টের কাছে যে এই নলেজটা কিংবা এক্সপার্টিসটা নাও থাকতে পারে। আবার থাকতে পারার পরেও অ্যাক্সেস টু ইনফরমেশনটা অনেক সময় লিমিটেড হতে পারে। যে কোর্টের পক্ষে এত মাল্টি টাইপ জিনিস আলোচনা করতে হয়, তো কোর্টের কাছে সবসময় ওই লেভেলের টাইমটা থাকে না যে একদম ডিটেল ভাবে করবে। যেমন আমরা যদি পলিসির কথা বলি, এখন এক্সিকিউটিভের কাজই হচ্ছে সারাদিন পলিসি তৈরি করা। এখন পলিসি মেকিং এ কিন্তু এক্সিকিউটিভের একটা এক্সপার্টিস আছে। এখন কোর্ট যদি পলিসিও ঠিক করে দেয়, তাহলে কিন্তু এটা কিছুটা এক্সেস হইতে পারে কিংবা তার এক্সপার্টিস হয়তো বা নাই। তবে ইটস নট অলওয়েজ ট্রু। আমরা যদি দেখি যে এমন যদি হয় কোনো পলিসি ফান্ডামেন্টাল রাইটস কে ভায়োলেট করে, ইন দ্যাট কেস জুডিশিয়ারি অবশ্যই ইন্টারফেয়ার করতে পারবে। তো উনি হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একজন জাজ। আমাদের এইট অ্যামেন্ডমেন্ট যে কেস আছে, এটা ডিসেন্টিং জাজমেন্টটা উনি দিয়েছেন, যেটা খুবই হিস্ট্রিক আমাদের ক্ষেত্রে। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ওনার যে ওপিনিয়নটা আছে কিংবা ওনার যে মতামত, এটা কতটা রেলেভেন্ট হচ্ছে। যে বর্তমানে আমরা যে হাইকোর্ট কিংবা আমাদের প্রশাসনিক যে আহ, ব্যাপারগুলো আছে, আমরা ডিসেন্ট্রালাইজেশনের কথা বলতেছি। তো ডিসেন্ট্রালাইজেশনটা কেন দরকার, এটা কিন্তু উনি আমাদের একটা পায়োনিয়ার, আমাদের একটা গাইডলাইন উনি দিয়েছিলেন। তো ইন ফিউচার আমার কাছে মনে হয় আমরা যখন ডিসেন্ট্রালাইজেশনের কথা বলবো, হাইকোর্টের বেঞ্চ স্থাপনের কথাগুলো বলবো, জাস্টিস এটিএম আফজাল উনি আরো মোর রিলেভেন্ট হবেন আমাদের জন্য। তো উনি একটা জিনিস যেটা বলছেন যে জুডিশিয়াল ওভাররিচের ক্ষেত্রে উনি সবসময় রেস্ট্রিক্ট করেছেন যে কোর্টের জুডিশিয়াল ওভাররিচ করা যাবে না। তো কোর্টের উচিত একটা ব্যালেন্সিং মেনটেন করা। কিন্তু এখন ঝামেলাটা হয় কি, আমরা যে স্ট্রিক্ট টু সেন্স টু ব্যালেন্সিংটা পড়লাম, ফোর্থ নাম্বার কন্ডিশন, উনি বলছেন যে জুডিশিয়ারির যে ব্যালেন্সিংটা, পারপাসটা করা কিংবা অবজেক্টিভ ফুলফিল করতেছে না। এটা কিন্তু অনেক সময় হতে পারে কি যে পলিসি মেকিং যে ডিসিশন গুলো আছে এগুলাকে জুডিশিয়ারির হয়তো অ্যানালাইসিস করতে হবে। এখন এই এক্সপার্টিসটা জুডিশিয়ারি সবসময় থাকবে কিনা কিংবা এই ব্যালেন্সিং করার অধিকারটা জুডিশিয়ারি আছে কিনা, এটা কিন্তু উনি কোশ্চেন করেছেন। এক্ষেত্রে উনি একটা জিনিস সবসময় বলেছেন যে ব্যালেন্সিং করলে একটা জিনিস যেটা হতে পারে যে সংবিধানের সকল আর্টিকেলকে, উনি বলছেন যে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন যদি সংবিধান হয়, এটাতে এমন কিছু থাকতে পারে না যে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর একটা অগুরুত্বপূর্ণ। সংবিধানে সবকিছুই গুরুত্বপূর্ণ আছে। তো আমরা সকল সংবিধানের আর্টিকেলকে একটা ইকুয়াল ফান্ডামেন্টাল ভ্যালু দিব। তো এইভাবে আমরা বলতে পারি যে এই ডক্টরিনের ক্ষেত্রেও কিন্তু তাহলে আমরা দেখতেছি যে ওনার হচ্ছে একটা রেলেভেন্স আমরা আছে। তো এটা কি হয়, উনি ওনার আসপেক্টে আমরা যদি আলোচনা করি যে সেপারেশন অফ পাওয়ারের একটা কনসার্ন এখানে থাকে কি, যে আপনি যদি এক্সেসিভলি ব্যালেন্সিংটা করতে চায়, জুডিশিয়ারি যদি এক্সেসিভলি ব্যালেন্সিংটা করতে চায়, তো তখন কিন্তু যেটা হইতে পারে যে কোশ্চেন উঠবে যে আসলে আপনি সেপারেশন অফ পাওয়ারটা মেনটেন করতে পারতেছেন কিনা। আপনার দায়িত্ব চেক এন্ড ব্যালেন্স মেনটেন করা, বাট আপনি যদি ভায়োলেট করেন এটা কিন্তু ঠিক হবে না। আর এটা হচ্ছে রিসোর্স ইন্টেন্সিটি, যে বর্তমানে এমনিতেই বাংলাদেশে দেখা গেছে যে আপনার মামলার অবস্থা আসলে খুবই খারাপ অবস্থায় আছে, যে অনেক বেশি মামলা। তো তার মধ্যে যদি আপনি আবার এই ধরনের একটা লং সিস্টেম চালু করেন, মাল্টি লেয়ার সিস্টেম, এটা হয়তো জুডিশিয়ারিতে আরো অনেক বেশি টাইম নেবে। তো এটাও একটা কনসার্ন হইতে পারে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কমেন্ট সেকশনে জানাতে পারেন জাস্টিস এটিএম আফজালের যে ভিউটা ছিল অষ্টম সংশোধনী মামলায়, ভিউটা কি আপনার মধ্যে কারেক্ট নাকি কারেক্ট না। আমরা আমাদের কি আসলেও জুডিশিয়ারির বিষয় অন্যান্য অর্গান বাদ দিলেও আমরা কি হাইকোর্ট ডিভিশনের যে ডিসেন্ট্রালাইজেশনের কথা আমরা বলতেছি, এটা কি আসলে অ্যাক্সেস টু জাস্টিস যেটা আছে, যেটা আমাদের এই চ্যানেলেরও একটা মূল মন্ত্র, যে আসলে অ্যাক্সেস টু জাস্টিস মানে এটা শুধু না, আমরা অ্যাক্সেস টু জাস্টিস যখন পড়ি দুইটা অ্যাসপেক্টে পড়ি। একটাকে আমরা যদি বলি অ্যাভেলেবিলিটি, আপনারা এই শব্দটা জানেন, আর এটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, যে ঢাকায় কোর্ট অ্যাভেলেবল, দ্যাট ডাজ দ্যাট মিন দ্যাট অ্যাক্সেসিবল। তো এই অ্যাসপেক্টে আপনারা মতামত দিতে পারেন যে আসলেও কি আমাদের চেঞ্জের দরকার আছে কিনা। ওয়েদার অ্যাক্সেস টু জাস্টিস যদি আমরা ইনশিওর করতে চাই, তো আমাদের আসলেও কি বিভাগীয় শহরগুলোতে পার্মানেন্ট বেঞ্চ স্থাপন করা দরকার আমাদের হতে পারে কিনা। ওকে, ফিউচার ট্র্যাজেক্টরি ইন বাংলাদেশ নিয়ে যদি আমরা আলোচনা করি, তো ওভারঅল কিন্তু ডকুমেন্টটা ক্রিটিসিজম আমরা যদিও করতেছি, বাট
ডক্ট্রিনটা কিন্তু বেটার প্রোটেকশন দেয় দেন ওয়েডনেসবিউরি আনরিজনেবল, কারণ এটা একটা লিগাল কনসিস্টেন্সিটা বাড়াবে, জুডিশিয়াল ওভারসাইটটাকেও বাড়াবে। জুডিশিয়ারিকে আমরা বলতেছি গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন উপরে আমাদের কিছুটা বিশ্বাস রাখতে হবে যে না, জুডিশিয়ারি এটাকে অ্যাবিউজ করবে না, জুডিশিয়ারি ওভার রিচ করবে না, জুডিশিয়ারি একদম প্রপারলি একটা ব্যালেন্সিং একটা ভিউ যেটা আছে নিবে। আর শেষ পর্যন্ত এটা কিন্তু আমরা যদি বলতে পারি যে এটা আসলে বেটার একটা যে মেকানিজম, প্রোটেকশন মেকানিজম, এটা যদি আমরা ফর্মালি ইন্টিগ্রেট করি, পার্সোনালি আমার কাছে মনে হয় এটা একটা বেটার প্রোটেকশন মেকানিজম এনশিওর করবে, যেটা ফান্ডামেন্টাল রাইটকে একটা বেটার প্রোটেকশন দিবে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো করতে হবে, যে আমরা যদি প্রপোর্শনালিটিটা এই ডক্ট্রিনটাকে বাংলাদেশ আনতে চাই, তো আমাদের ক্লিয়ার একটা গাইডলাইন সিস্টেম করতে হবে। যেমন আমরা এত বছর পেরিয়ে গেছে, আমরা এখন হচ্ছে কি করতে পারিনি, সেন্টেন্সিং এর কোনো গাইডলাইন তৈরি করতে পারিনি। আমাদের ক্লিয়ার গাইডলাইন থাকতে হবে, জাজদের ক্ষেত্রে প্রপার ট্রেনিং দিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ডিফারেন্স দিতে হবে। এক্সেসিভ ডিফারেন্স যেটা দিচ্ছি, যে আমি অতিরিক্ত ছাড় দিব না, আবার অতিরিক্ত কঠিন হবো না, দুটার মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করাটা হবে আমার মেইন দায়িত্ব। তারপরে জুডিশিয়াল আবার রিচ আমার করতে পারবো না, যে জুডিশিয়ারি তার লিমিটের মধ্যেই থাকবে। আর আরেকটা হচ্ছে আপনার এই যে ব্যালেন্সিং এফিসিয়েন্সি উইথ থরনেস ইন প্রপোর্শনালিটি অ্যাসেসমেন্ট, আমার ব্যালেন্সিংটা আসলে মেনটেন করব দুই দিকের মধ্যেই। তো প্রপার ইমপ্লিমেন্টেশন যদি আমরা যদি করতে চাই, শুধুমাত্র সংবিধানে ইনক্লুড করলে যে ব্যাপারটা হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। শেষ পর্যন্ত আমাদের মানে ইনস্টিটিউশনাল যে ক্যাপাসিটিটা আছে এটাও করতে হবে, আর জুডিশিয়াল এডুকেশনটাও বাড়াইতে হবে। তো বাংলাদেশে আমরা একটা দেখতেছি যে আমাদের জুডিশিয়ারি বিচার বিভাগের বাজেটটা আসলে খুবই কম। মানে একটা রাষ্ট্রে এরকম একটা সেপারেট অর্গানের বাজেট এত কম হওয়া আসলে উচিত না। যে আমাদের দেশে অলরেডি দেখতেছি যে কি পরিমাণ ডিলে হচ্ছে, মানুষ ন্যায় বিচার চেয়েও আসলে সবসময় পারতেছে না। এটা আমরা একটা বলতেছে না যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস মানে ডিনাইড, আমরা আসলে কাইন্ড অফ জাস্টিস ডিনাইড করতেছি। তো এটার জন্য আমাদের কি আসলে ইনস্টিটিউশনাল যে রিফর্ম, এটা কিন্তু খুবই দরকার। জুডিশিয়ারি একটা অর্গান হিসাবে খুবই নেগলেক্টেড। আমরা আশা করব ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে হয়তো আমরা কিছুটা অ্যাওয়ারনেস ছড়াইতে পারি যে জুডিশিয়ারি রিফর্মটা আসলে দরকার, যদি আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারকে আসলে আমরা ইনশিওর করতে চাই। আচ্ছা, এখন আমরা একটা হাইপোথেটিক্যাল কেস স্টাডির দিকে যাব। এটা আসলে আমার মনে হয় খুব ইন্টারেস্টিং হবে। যে একটা সাপোজ আমরা একটা পলিটিক্যাল সিনারিও নিলাম, হাইপোথেটিক্যাল একটা সিনারিও, যে একটা পলিটিক্যাল প্রোটেস্ট চলতেছে, তখন গভর্নমেন্ট ইন্টারনেট শাটডাউন করতে চায়। তো আমরা এই ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটির মাধ্যমে ইন্টারনেট শাটডাউনটাকে কিভাবে আমরা হচ্ছে করবো, মানে জাজ করব। প্রথমে আমরা দেখব যে পারপাসটা দেখব, যে গভর্নমেন্ট যে পারপাসটা করতেছে, যে যে কারণে সে ইন্টারনেট বন্ধটা করতে চাচ্ছে, তো এটা কি আসলে সহিংসতা প্রতিরোধ করবে, কিংবা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কি কোনো সিকিউরিটি দিবে, নাকি শুধুমাত্র সে আসলে ক্রিটিসিজম যেটা আছে, সমালোচনার একটা দমন করতে চাচ্ছে। তো এটা আমার ফার্স্ট অ্যাপ্রোচ। যদি সে এটাতে ফেল করে, তো তোকে ফার্স্ট স্টেপে সে ফেল করতে। আরেকটা জিনিস যখন দেখবো যে ইন্টারনেট বন্ধ করলে আসলেই কি আপনার যে কোঅর্ডিনেশনটা আছে, যে ভায়োলেন্ট অ্যাক্টিভিটির যে কোঅর্ডিনেশনটা আছে, এটা আসলে প্রিভেন্ট করবে কিনা, এটার সাথে কি আসলে আপনি যে কাজটা করতে যাচ্ছেন ওটার কি একটা রেশনাল কানেকশন আছে কিনা। তো নাকি আপনি শুধুমাত্র কমিউনিকেশন, লেজিটিমেট বৈধ কানেকশন, মানে যে কমিউনিকেশনটা আছে এটাই আপনি হচ্ছে ই করতে যাচ্ছেন, বাধাগ্রস্ত করতে চাচ্ছেন। থার্ড একটা গুরুত্বপূর্ণ ডক্টরিন, মানে আমরা স্টেপটা যদি বলি, নেসেসিটি, যে আপনি আসলে আসলে সম্পূর্ণ ইন্টারনেট ব্লক করে দিবেন, নাকি শুধুমাত্র স্পেসিফিক কোনো একটা প্রবলেমকে আপনি সলিউশন করবেন, কোনো একটা ফেসবুক প্ল্যাটফর্ম কিংবা নির্দিষ্ট প্ল্যাটফর্মটা আপনি শাটডাউন করে দিবেন, নাকি পুরো ইন্টারনেটই শাটডাউন করে দিবেন। তো এই ক্ষেত্রে দেখতে হবে যে আপনি যে অ্যাকশনটা নিচ্ছেন, আপনি যতটুকু কাজ রেস্ট্রিকশন প্রোভাইড করতেছেন, যে এটা আসলে আপনার যে পারপাস এটার সাথে যায় কিনা। শেষ পর্যন্ত কোর্ট যেটা করবে, কোর্টের কাজটা হচ্ছে এখন ব্যালেন্স করা। কোর্ট দেখবে যে আসলে সাপোজ মনে করেন যে আপনি সিকিউরিটি বেনিফিট যেটা আছে, আপনি যে সিকিউরিটি বেনিফিটটা চাইতেছেন, এটা আসলে যে ফ্রিডম অফ এক্সপ্রেশন যেটা আছে, তারপরে ইনফরমেশন অ্যাক্সেস, তারপরে ইকোনমিক অ্যাক্টিভিটি, ইমার্জেন্সি সার্ভিসেস, এডুকেশন, এই যে জিনিসগুলো আছে এটার সাথে আপনার কি কিনা, যে আপনি যতটুকু অধিকার নিয়ে নিচ্ছেন আর যতটুকু আপনি যে উদ্দেশ্যে এটা নিয়ে নিচ্ছেন, এটার ব্যালেন্সটা আসলে হচ্ছে কিনা। তো এই ক্ষেত্রে কোর্ট দুটা জিনিস দেখবে, ডিউরেশন এন্ড স্কোপ, যে আপনি কত সময়ের জন্য অধিকারটা ভায়োলেট করতেছেন, আর আপনি কতটুকু এক্সটেন্টে হচ্ছে আপনি অধিকারটা নিয়ে নিচ্ছেন। তো শেষ পর্যন্ত যদি আমরা এরকম করি, তো এটা কিন্তু একটা বেটার প্রোটেকশন মেকানিজম দিবে। তো এক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ওয়েডনেস বিউরো যদি আমরা করতাম, অ্যাপ্লাই করতাম, তাহলে সাধারণত আমরা খুব বেশি ইন্টারফেয়ার করতাম না। কিন্তু জেনারেলি প্রপোর্শনালিটি থাকলে তখন কিন্তু সরকারের পক্ষে জাস্টিফাই করাটা, ইন্টারনেট শাটডাউন জাস্টিফাই করাটা খুবই টাফ হয়ে যাবে।
কারণ পলিটিক্যাল প্রোটেস্ট করা তো আপনার একটা রাজনৈতিক অধিকার। আপনাদের সংবিধানে আপনার ফ্রিডম অফ মুভমেন্ট আছে, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন আছে, আপনার তারপরে ফ্রিডম অফ কনসায়েন্স এক্সপ্রেশন আছে। তো এগুলো তো পলিটিক্যাল রাইটস। এই পলিটিক্যাল রাইটস গুলো তো আপনার দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু রাষ্ট্র চাইলেই শুধু নিয়ে নিবে, ব্যাপারটা আসলে এত সহজ না। তো এটার আমরা অ্যাডপশন করার ক্ষেত্রে আরো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ডক্ট্রিন দেখতে পারি যে আসলে বৈশ্বিক ভাবে কি হচ্ছে। তো আমরা কম্পারেটিভ কনস্টিটিউশনাল ল যখন পড়ি, তো আমরা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস গুলো দেখার চেষ্টা করি যে আসলে ভালো ভালো দেশ যারা আমরা বলতেছি, যারা উন্নত লিগাল সিস্টেম, তারা আসলে এই জিনিসগুলো দ্বারা কিভাবে সফলতা পেয়েছে। তো আমরা শুরুতেই বলেছিলাম যে জার্মান ফেডারেল কনস্টিটিউশনাল কোড যেটা আছে, এই ডক্ট্রিনটা তারা আসলে ডেভেলপ করেছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা আমরা বলবো যে ওয়ার্ল্ড ওয়াইড এটার একটা প্রভাব ছিল। সাউথ আফ্রিকান কনস্টিটিউশন সম্পর্কে আমরা জানি, সাউথ আফ্রিকান কনস্টিটিউশনকে বলা হয় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশন। তো তারাও কিন্তু তাদের সেকশন 36 এ এই জিনিসটাকে একদম স্পষ্ট ভাবে হচ্ছে ইনক্লুড করেছে। কারণ তারা যে প্রবলেমটা ফেস করে আসছিল ওই মানে কলোনিয়াল পিরিয়ডে, তো এটাকে প্রিভেন্ট করার জন্য এটা ভালো সিস্টেম। কানাডার দিকে দেখতে পারি, কানাডার দিকে একটা সিমিলার টেস্ট আছে, এটাকে বলে ওকস টেস্ট। আবার ইউকে তে আমরা যদিও জানি যে কোডিফাইড মানে কোডিফাইড কোনো কনস্টিটিউশন নাই, বাট ওদের কিন্তু এরকম মানে কি বলে যে একটু ছড়ানো ছেটানো কিছু আইন আছে, যেমন বিল অফ রাইটস, পিটিশন অফ তারপরে পিটিশন অফ রাইটস, এই ধরনের যে বিভিন্ন ল কিন্তু আছে। যেমন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে 2005 সালে আমাদের। আবার হচ্ছে আপনার ইউকের হিউম্যান রাইটস অ্যাক্ট যেটা আছে, হিউম্যান রাইটস অ্যাক্টটাও কিন্তু এই যে জাজিং এর ক্ষেত্রে একটা যে ডক্ট্রিনটা ইন্ট্রোডিউস করে, সেটা হচ্ছে আপনার প্রপোর্শনালিটি ডক্ট্রিন। ইন্ডিয়াতে আমরা দেখবো ওম কুমার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটা একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন। আমরা একদম কনক্লুশনে দেখবো যেটা সামারি জিস্ট করে প্রপোর্শনালিটির জিস্ট একটা আর্গুমেন্ট এখানে একটা সুন্দর লাইনে আছে, আমরা ইনশাআল্লাহ শেষের দিকে দেখবো। নাহলে এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে কম্পারেটিভ ভালো ভালো এক্সাম্পল গুলো দেখলাম, তো এটা কিন্তু আমরা দেশে অ্যাডপ্ট করলে এটা কিন্তু ব্যাপারটা খারাপ হবে না। তো শেষ পর্যন্ত আমরা যদি ফর্মালি যদি আমরা প্রপোর্শনালিটি কি বাংলাদেশে আনি, এটার বেনিফিট গুলো কি? এটার 4 স্ট্রাকচার্ড অ্যানালাইসিস স্টেপ আছে, যে আমরা দেখতেছি ধাপে ধাপে 4টা ধাপে আমরা হচ্ছে জিনিসটা দেখতেছি। তো এটা কিন্তু জুডিশিয়াল কনসিস্টেন্সি এন্ড ট্রান্সপারেন্সি বেটার করবে, যা আরো বেটার প্রোটেকশন মেকানিজম। তো ওয়ার্ল্ডের কমপক্ষে 60+ কান্ট্রি হচ্ছে আপনার এই যে ডক্ট্রিনটা এটা বর্তমানে ইউজ করতেছে। তো এটা যদি আসলেই ভালো ডক্ট্রিন না হয়, তো এটা কিন্তু যেত না। তো এটার সাপোর্টটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আর স্টাডির মাধ্যমে এটা কিন্তু একদম প্রুফ, অ্যাটলিস্ট 35% বেটার প্রোটেকশন দেয় দেন ওয়েডনেস জুরি। তার মানে আমরা যদি প্রপোর্শনালিটি ডক্ট্রিনটা আমাদের দেশে ইউজ করি, আমরা অ্যাটলিস্ট 35% বেটার মেকানিজম পাবো ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে। আর ট্রান্সপারেন্সি যেটা আছে, স্বচ্ছতাটা কিন্তু একদম 100% ইনক্রিজ হয়। তার মেন কারণটা কি? কারণ আপনি যখন কোনো রাইটস এর উপর লিমিটেশনটা দিবেন, ওই আপনি ভেগ, রিজনেবল রেস্ট্রিকশন, এই ধরনের ভেগ টার্মিনোলজিসটা দিচ্ছেন না। কারণ প্রপোর্শনালিটির ক্ষেত্রে যে টেস্ট গুলো হয়, এগুলো খুবই স্পেসিফিক এন্ড ক্লিয়ার হতে হয়। তো আমরা যদি শেষ পর্যন্ত বলি, আসলে প্রপোর্শনালিটি কিন্তু আমাদের দেশে বাংলাদেশে একটা ভালো আহ, কি বলবো যে সিস্টেম এখানে আসলে ইন্ট্রোডিউস করতে পারে, যেটা আমাদের জুডিশিয়াল এভলিউশনের ক্ষেত্রে একটা ভালো রোল প্লে করবে। এছাড়া কিন্তু শেষ পর্যন্ত আমরা যদি বলি যে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ আমাদের রাখতে হবে, কোনো কিছুতে এক্সেসিভ হওয়া যাবে না। যেমন আমাদের ইসলামিক লতে একটা কথা বলা আছে যে মধ্যপন্থা, সবকিছুতে একটা ব্যালেন্স করে চলে যাওয়া, এক্সট্রিমিজম কোনো কিছুতেই আসলে ভালো না। তবে শেষ পর্যন্ত কেয়ারফুল একটা ইমপ্লিমেন্টেশন করতে হবে। হয়তো আমরা একবারে করতে পারবো না, বাট শেষ পর্যন্ত ধীরে ধীরে হয়তো ব্যাপারগুলো আমরা করতে পারবো। শেষ পর্যন্ত যদি বলি যে আসলে এটা বর্তমান মডার্ন কনস্টিটিউশনাল গভর্নেন্স এর ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। তো এটা আমরা যদি আসলে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারি, এটা আমাদের আসলে কি বলবো যে একটা বেটার ফান্ডামেন্টাল রাইটস প্রোটেকশন সিস্টেমে আনবে। তো এক্ষেত্রে আমরা শেষ করবো হচ্ছে ওম কুমার অ্যান্ড আদার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2000 সালে যে কেসটা আছে, এটার মাধ্যমে ওরা বলছে জুডিশিয়াল রিভিউ শুড স্পিক ফর রাইটিয়াসনেস বাট ইয়ার্ন ফর প্রপোর্শনালিটি। ঠিক আছে, জুডিশিয়ারির দায়িত্ব হচ্ছে আপনার আহ, একটা রাইট ডিরেকশনে যাওয়া, বাট আপনি আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে রাইট হতে যে এমন কোনো কাজ করতে পারবেন না যেটা আপনি এক্সেসিভ করে ফেলেন। এই ক্ষেত্রে আপনার মেন ডিউটি হচ্ছে আপনি রাইট ডিরেকশনে যাবেন, বাট মেনটেনিং ব্যালেন্স। তো এই দুইটা জিনিসের মধ্যে একটা মধ্যপন্থা রাখাটাই হচ্ছে আমাদের বলবো প্রপোর্শনালিটি যে ডক্ট্রিন আছে, এটার হচ্ছে একটা মেইন আমরা বলবো যে ভূমিকা আছে। তো সর্বশেষ আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এরকম একটা লম্বা একটা ক্লাস করেছেন। তো আপনারাও আপনাদের যে মতামত আছে এটা আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনের মাধ্যমে।
যে আসলেও কি এটা একটা বেটার প্রোটেকশন মেকানিজম আসবে কিনা। তো আপনারা যদি এনকারেজমেন্ট প্রোভাইড করেন, ইনশাল্লাহ আমরা সামনে এই ধরনের আরো সুন্দর সুন্দর ডক্টরিন রিলেটেড ক্লাস যেগুলো আছে এগুলো আনবো। তো আমরা আজকে 2টা ডক্টরিন কভার করলাম। তো নেক্সট আপনারা কোন টপিকে দিলে আপনাদের জন্য সাহায্য হয়, তো এই জিনিসগুলো আপনারা বলতে পারেন। যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এটার মতোই, যে আমরা বেটার অ্যাক্সেস নিশ্চিত করতে চাচ্ছি ইনফরমেশনে। ইনশাল্লাহ আপনারা যদি সহায়তা করেন আমরা সফল হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।